তো এই ভেক্টর পার্ট থেকে টোটাল 5 মার্কস ওদের পরীক্ষায় আসবে। তো এই সাধারণ ভেক্টর আর অবস্থান ভেক্টর দিয়ে কিছু কিছু প্রবলেম থাকে। তাহলে যখন বলবে দুটো ভেক্টর পরস্পর লম্ব বলেছে, এবং উদাহরণ থেকেও প্রায় 30% অঙ্ক বা 20% অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসছে। 10-এ উপপাদ্যতে প্রমাণ করেছিলাম, এখানেও কিন্তু সেটাকে ভেক্টর সাহায্যে প্রমাণ করা যায় এবং বইয়ে আছেও। অর্থাৎ x2 - x1, y2 - y1, z2 - z1 হিসাবে আমি ডিরেকশন রেশিও বলতে পারি, এবং দুটো সরলরেখার অন্তর্গত কোণের যে সূত্র আছে সেটা পাবো। মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই একটা প্রশ্ন এখান থেকে থাকবেই। আর কার্টেসীয় আকারে যে ফর্মুলাটা আছে অনেকটা বড় ফর্মুলা, যে 40 নম্বরে আমাদের গণিতের প্রশ্ন হবে, এক মানের প্রশ্ন কিন্তু একটাও থাকবে না। ইন্টিগ্রেশন বাই পার্টস এবং পরিবর্ত পদ্ধতি, ইনস্ট্রাকশানে ওটা বলাই থাকে, যদি কেউ প্লাস সি না লেখে তাহলে তাকে 1 মার্কস কাটা হবে। তাহলে ফার্স্ট তাদেরকে বলবো যে ভেক্টর করো, তারপর 3D করো। নমস্কার, আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও 90.4 FM, সিউড়ি শহরের প্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন। আপনারা যেমনটা জানেন, গীতাঞ্জলি রেডিও সমস্ত সময় এই কমিউনিটির মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিচালনা করে থাকে। সেটা হতে পারে শিক্ষা বিষয়ক, সেটা হতে পারে স্বাস্থ্য বিষয়ক, অথবা বিনোদনমূলক। আজ মূলত আমরা একটি শিক্ষা বিষয়ক অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সকলেই অবগত আছেন, যেরকম সামনেই মাধ্যমিক, তাছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আসছে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা বিষয়ে নানান বিষয় তো আমরা আলোচনা করব। আজকে মূলত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে অঙ্ক। অনুপম সাহা মহাশয়কে আমরা পেয়েছি। তিনি সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশনের শিক্ষক। তিনি আমাদের সাথে আলোচনা করবেন যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছে সামনের 2026-এ, তারা কিভাবে প্রস্তুতি নেবে, তাদের প্রস্তুতি কীরকম হচ্ছে এবং প্রস্তুতি কিভাবে নেওয়া প্রয়োজন, সমস্ত বিষয়ে স্যারের কাছে সরাসরি আসবো। স্যারকে প্রথমেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, আজ উচ্চ মাধ্যমিকের অঙ্ক বিষয়ে আমরা আলোচনা করব। স্যার, উচ্চ মাধ্যমিক জীবনের অত্যন্ত আরেকটি বড় পরীক্ষা অবশ্যই, এবং এরপরে ছাত্রছাত্রীরা নিজেদের কলেজ লাইফ বা মহাবিদ্যালয় লাইফে চলে যায়। তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্ব একটি অন্যতম। প্রথমেই স্যারকে যে কোশ্চেনটা করব, যে উচ্চ মাধ্যমিক আমরা যেভাবে দিয়ে এসেছি এতদিন, যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা যেভাবে পরীক্ষা দিয়েছে, সেইভাবে পরীক্ষা দেওয়ার থেকে এখন পরীক্ষা পদ্ধতি অনেকটা পরিবর্তন চলে এসেছে। সেই পরীক্ষা পদ্ধতিটা কিভাবে চেঞ্জ হয়েছে এবং কীরকমভাবে এখন পরীক্ষা সিস্টেমটা, সেটাই যদি একটু বর্ণনা করেন। গত বছর থেকে অর্থাৎ 2024 সালে যারা মাধ্যমিক পাস করে 11-এ ভর্তি হয়েছিল, তো তাদের সময় নতুন করে আমাদের এখানে সেমিস্টার সিস্টেম চালু হলো। অর্থাৎ একটা বছরে দুটো পরীক্ষা হবে। ক্লাস 11-এর জন্য সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, আর ক্লাস 12-এর জন্য সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। 6 মাসে মোটামুটি আন্দাজ মতো একটা কোর্সের ডিউরেশন আছে। তো 11-এর যেটা ফার্স্ট সেমিস্টার এবং 12-এর যেটা থার্ড সেমিস্টার, ওই পরীক্ষাটা এবছরে সম্পন্ন হয়েছে সেপ্টেম্বর মাস নাগাদ। তা ওখানে থার্ড সেমিস্টারের যে নাম্বারটা তারা এখন পেয়েছে সেটা ক্যারি হবে, এবং আগামী দিনে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে মোটামুটি টেন্টেটিভ একটা ডেট ফিক্সড হয়ে আছে। ওই দিন থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এবং ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওটা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা হচ্ছে, এবং থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার দুটো মিলে একসঙ্গে ক্লাস 12-এর যে উচ্চ মাধ্যমিক যে রেজাল্ট, সেই রেজাল্টটা পাবলিশড হবে একসঙ্গে। এখন একটা টেম্পোরারি রেজাল্ট তৈরি হয়েছে এবং তার জন্য একটা টেম্পোরারি মার্কশিটও দেওয়া হয়েছে, কিন্তু ফাইনাল মার্কশিটটা পাবে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করার পরে পাবে। এবার এই নতুন যে পদ্ধতিটি চালু হলো, তার ফলে স্টুডেন্টদের মধ্যে প্রথম বছর একটু হয়তো যে কেমন কোশ্চেন প্যাটার্ন হতে পারে বা কী ধরনের প্রিপারেশানগুলো নেবো, আগে যেমন কি হতো, এক বছর পরে পরীক্ষাটা হতো, তো তারা হয়তো প্রথম দিকে সেভাবে হয়তো কেউ যদি পড়াশোনা না করতো পরে সেটাকে মেকআপ দিতে পারতো। কিন্তু এখানে কি, যেহেতু ডিউরেশনটা কম এবং সিলেবাসটা একটু ভাগ হয়ে যাচ্ছে,
সেই জন্য ডিউরেশন কম থাকার জন্য সিলেবাসটাকে যখন তারা শুরু করছে প্রথম থেকেই একটু ভালো করে পড়া দরকার, কেননা যেহেতু 6 মাসের মধ্যেই সিলেবাসটাকে টোটাল শেষ করে তাকে রিভিশন করতে হবে এবং পরীক্ষায় বসতে হবে। থার্ড সেমিস্টারের যে পরীক্ষাটা বা ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষাটা 11 এবং 12-এর মধ্যে, ওইটা টোটালটাই হচ্ছে এমসিকিউ ভিত্তিক, যেখানে এমসিকিউ ছাড়া আরও কিছু কিছু পার্ট আছে, মোট 5 থেকে 6 রকম পার্ট আছে। সেই পার্টগুলো অর্থাৎ সবগুলোই মাল্টিপল চয়েসে থাকবে, 4টে অপশানের মধ্যে কোনো একটা অপশানকে তাদেরকে বাবেল ফিল আপ করতে হবে। তা ওখানে এই বছরে যে ফার্স্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হলো, সেখানে সায়েন্সের বিশেষ করে এবং কমার্সের গণিত, ফিজিক্স, কেমিস্ট্রি আর অ্যাকাউন্টেন্সি, এইগুলোতে যে কোশ্চেনটা হয়েছে তাতে ছেলেমেয়েদের কাছ থেকে আমরা যেটুকু ফিডব্যাকটা পেলাম সেটা হচ্ছে ওদের টাইমটা একটু শর্ট মনে হয়েছিল। আমাদেরও মনে হচ্ছিল যে ওই টাইমের মধ্যে এত ক্যালকুলেশন করার পর তারপরে বাবেল ফিল আপ করে সেগুলোকে সমস্ত কিছু কমপ্লিট করা ওদের পক্ষে একটু চাপের হবে। তা সেটা একটু ওরা এই ব্যাপারটা নিয়ে সমস্যায় পড়েছিল। তো আমি আশা করছি আগামী দিনে আমাদের যে উচ্চ মাধ্যমিক সংসদ আছে তারাও ব্যাপারটাকে নিয়ে একটু বোঝার চেষ্টা করেছেন। তারাও বলেছেন যে হ্যাঁ, টাইমটা একটু বেশি দেওয়া দরকার, বেশি দিলে অবশ্যই ভালো হয়। ওখানে কি ছিল, 1 ঘন্টা 15 মিনিটের টাইম ছিল থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের জন্য। ওই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে তাদেরকে সমস্ত কোয়েশ্চেন দেখতে হবে, বাবেল ফিল আপ করতে হবে, অর্থাৎ ওএমআর শিটে যে থাকে একদম পুরো নিজের নাম লেখা, রোল নাম্বার লেখা, সমস্ত বাবেলগুলো ফিল আপ করা, সেগুলোও করতে হবে। এবং প্লাস ওই যেগুলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেগুলো 40 নাম্বার করে ছিল, আর যেগুলো প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট সেগুলো ছিল 35 নাম্বারে। তাহলে ওই 40 নাম্বার বা 35 নাম্বার সেগুলো কিন্তু প্রত্যেকটা কারেক্ট যে অপশানগুলো হবে সেগুলোকেও বাবেল ফিল আপ করে করতে হয়েছে ওই টাইমের মধ্যেই। আর আগামী যে ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাটা হবে সেখানে তাদেরকে টাইম দেওয়া হবে 2 ঘন্টা। ওই 2 ঘন্টা কিন্তু টাইমটা যেটা থাকছে সেটা খাতায় নাম লেখা থেকে শুরু করে সমস্ত কিছু কোশ্চেন দেখা, সমস্ত কিছু ওর মধ্যে হচ্ছে। তো এক্ষেত্রে ছাত্রছাত্রীদের সময়ের সমস্যাটা হবার কথা নয় এবং আশা করছি হবেও না। সুতরাং এই সেমিস্টারটা তারা অনেকটা চাপ মুক্ত হয়ে পরীক্ষা যেতে পারবে, যে না আমাদের টাইমটা যেটা থার্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারে একটা ফ্যাক্টর হয়েছিল, এই সেমিস্টারের ক্ষেত্রে সেই ফ্যাক্টরটা হবার চান্সটা কম আছে। এবং এখানে যেহেতু প্রথম যে পার্টটা হয়েছে থার্ড সেমিস্টার হোক বা ফার্স্ট সেমিস্টার কথা বলছি, ওখানে স্টুডেন্টরা যে নাম্বারটা পেয়েছে তারা কিন্তু 50%-এর একটা নাম্বার নিজেরা বুঝতে পারছে যে আমরা এত নাম্বার পেয়ে আছি, আর 50%-এর জন্য তাদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে। সুতরাং যারা একটু ভালো আগে ফল করে আছে তাহলে তারা আগামী আরও ভালো ফল করতে পারবে এই আশা নিয়ে একটু যদি বেশি পড়াশোনা করে রেজাল্টটা অবশ্যই ভালো হবে। আর এর সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে যে যেহেতু দুটো পার্টে পরীক্ষা হচ্ছে, একটা পার্ট যদি কোনো কারণে একটু খারাপ হয়ে থাকে পরের পার্টে নাম্বারটাকে একটু ক্যারি করে মোটামুটি একটা অ্যাভারেজিংয়ে আনতে পারবে। এবং সিলেবাসটাও যেহেতু দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, স্টুডেন্টদের মধ্যে লোডটাও আগের থেকে একটু কম হচ্ছে। এই জন্য আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে যে স্টুডেন্টরা এতে উপকৃত হবে এবং নাম্বার যেটা পাবে সেটাও খুব খারাপ পাবে না, আশা করছি ভালোই পাবে। এবং ট্র্যাডিশনাল মেথডে যে নাম্বার উঠতো, আশা করি এবারে যখন আগামীবারে যে উচ্চ মাধ্যমিক রেজাল্টটা হবে আমরা যখন খাতাগুলো সব দেখব, আশা করছি নাম্বারটা আরও ভালো হবে, এই আশা আমরা রাখছি। একদমই স্যার, অবশ্যই আমাদের আশা থাকবে সকলের ভালো পরীক্ষার রেজাল্ট হোক সেই বিষয়ে। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা জীবনের অত্যন্ত একটি বড় পরীক্ষা, যদিও মাধ্যমিক তার আগে তারা দিয়ে এসেছে, এবং কিন্তু এটা আরও ভাইটাল পরীক্ষা। হ্যাঁ, একদমই সামগ্রিকভাবে পুরো বছর ধরে 2 বছর ধরে তাদের সেমিস্টার চলছে। বিশেষ করে এই ফোর্থ সেমিস্টার সেটাকেই তারা আরও গুরুত্ব দিচ্ছে, কারণ বাড়ির এবং সমস্ত বিষয়ের চাপটা তাদের উপর থাকে। পরবর্তীতে কলেজের একটা ভালো নাম্বার করে ভালো কলেজে চান্স পাওয়ার একটা ব্যাপার থাকে, অ্যাডমিশন নেওয়ার ব্যাপার থাকে। সেমিস্টার ভিত্তিক পরীক্ষা হলেও যারা সায়েন্স নিয়ে পড়ছে, যাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এবং ম্যাথ সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে ম্যাথে তাদের নাম্বারটা অনেক বেশি তুলতে হবে সেরকম একটা ব্যাপার থাকে। কারণ ম্যাথ যেহেতু একদমই পুরো টেকনিক্যাল একটা সাবজেক্ট, সেক্ষেত্রে নাম্বারও অনেক বেশি ওঠে। তো সেই জন্য তারা কিভাবে প্রস্তুতি নেবে আগামী পরীক্ষার জন্য সেটা যদি একটু বলেন। হ্যাঁ, আগামী পরীক্ষাতে ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের জন্য যে সিলেবাসটা আছে
সেটা হচ্ছে প্রথম পার্টটাতে থাকছে ভেক্টর, এবং ভেক্টরের পরেই থাকছে 3 ডাইমেনশনাল। তো এই ভেক্টর পার্টটা ওরা কিছুটা ক্লাস 11-এ ফিজিক্সে করে এসেছে, তার ফলে স্টুডেন্টরা একটু মানে ভেক্টরটা সম্পর্কে আইডিয়া তো ছিল কিছু, ওখানে কিছু মানে প্রবলেম বা সামস করেছে, এবং এখানে এসে হয়তো আরও একটু বেশি করছে। তো এই ভেক্টর পার্ট থেকে টোটাল 5 মার্কস ওদের পরীক্ষায় আসবে। একটা 2 নম্বরের কোশ্চেন আসবে আর একটা 3 নম্বরের কোশ্চেন আসবে। তো এই বছরে নতুন যে সিস্টেমটা হয়েছে সেখানে ওই 2 নম্বরের জন্য দুটো থাকবে, অর্থাৎ অপশান তার চয়েস করতে পারে, যে কোনো দুটোর মধ্যে একটা করবে, এবং 3 নম্বরের দুটো কোশ্চেন থাকবে, ওই 3 নম্বরের মধ্যে তাকে যে দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। তো আমাদের বিগত যত পরীক্ষাগুলো হয়েছে আমরা যেটা দেখেছি, খাতা দেখার পর যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে স্টুডেন্টরা ভেক্টরে মোটামুটিভাবে বলা যায় ফুল মার্কসটা পায়। এই ভেক্টরের প্রথম যে পার্টটা আছে সেখানে জাস্ট ভেক্টরের মানে সংজ্ঞা আছে, ভেক্টরটা তার যে অবস্থান ভেক্টর, সেই অবস্থান ভেক্টরটা, আর এমনি সাধারণ ভেক্টর। তো এই সাধারণ ভেক্টর আর অবস্থান ভেক্টর দিয়ে কিছু কিছু প্রবলেম থাকে, আর 3টে বিন্দু সমরেখা হওয়া মানে সমরেখা হতে গেলে কি শর্ত হয় সেই শর্তটা থাকে। একটা ভেক্টরকে তার দিকে সমান্তরাল কোনো ভেক্টর যখন নির্ণয় করতে হয় সেই ভেক্টরটা কীভাবে নির্ণয় করতে হয়, বা কোনো একটা ভেক্টরের দিকে আমরা যখন বলবো একটা ভেক্টরের তার ইউনিট ভেক্টরটাকে বার করতে হয়, তার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা মনে করতে হয়। তারপর আমরা বলবো দুটো ভেক্টর এরা সমরেখ সমান্তরাল, এটা প্রমাণ করার জন্য কিছু অঙ্ক থাকে, অথবা হয়তো বলে দিল যে সমান্তরাল এরা, সেখানে হয়তো কোনো একটা অজ্ঞাত রাশি দেওয়া আছে, ল্যামডা বা এ বা এরকম কিছু দেওয়া আছে, এর মানটা নির্ণয় করো। তো 2 নম্বরের কোশ্চেনে এরকম কোশ্চেন ওদের জন্য ইম্পর্ট্যান্ট, বিগত বছরগুলোতে এসেছে, এই বছরেও আশা করছি ওই ধরনের কোশ্চেন আসবে। আর তারপরে আছে ভেক্টরের গুণ, অর্থাৎ এই গুণটা দুরকম আছে, যে ভেক্টরের স্কেলার গুণ আছে আর ভেক্টর গুণ আছে, তা সেই গুণের ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা তাদের মুখস্থ করতে হবে। আর এর সঙ্গে যে উপাংশ আকারে ভেক্টরটা থাকে সেই উপাংশতে, অর্থাৎ আমরা যদি 2 ডাইমেনশনের ক্ষেত্রে বলি তা সেখানে আমরা কি বলি এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, আর যদি 3 ডাইমেনশনের কথা বলা হয় তার তখন এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, 3টে অক্ষ বরাবর যে উপাংশগুলো হয় তার দুটো উপাংশ হতে পারে, একটা হবে স্কেলার উপাংশ আর একটা হবে ভেক্টর উপাংশ। তাই এই উপাংশগুলো সম্পর্কে তারা খুব ভালো করে যেন দেখে নেবে। আর একটা ব্যাপার ওদেরকে আমি খুব মাইনুটলি দেখতে বলবো, যে যখন কোশ্চেনটা থাকবে তখন অবস্থান ভেক্টর দেওয়া আছে না ভেক্টর দেওয়া আছে, কারণ যেহেতু অবস্থান ভেক্টর আর ভেক্টর দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। অনেক সময় হয়তো স্টুডেন্টরা মাইনুটলি অতটা দেখে না, খেয়াল করে না, হয়তো দেওয়া আছে অবস্থান ভেক্টর, তারা ভাবলো সেটা ভেক্টর, তার ফলে কী হলো অঙ্কটা তারা যেটা করলো তার আনসারটা রাইট আসবে না। সেই জন্য তারা যেন অবশ্যই দেখে নেয় যে ভেক্টরটা কী দেওয়া আছে, অবস্থান ভেক্টর দেওয়া আছে না সেটা সাধারণ একটা ভেক্টর দেওয়া আছে। এবং এই যে গুণের সূত্র আছে, তাহলে যখন বলবে দুটো ভেক্টর পরস্পর লম্ব বলেছে, তাহলে লম্ব বলার সময় আমরা এ ডট বি ইকুয়ালস টু 0 এটা দেখাবো, বা হয়তো দুটো ভেক্টরকে লম্ব বলে দেওয়া আছে, কন্ডিশনে দেওয়া আছে, দিয়ে হয়তো বলছে এখান থেকে কোনো একটা ওই রকম যে ভেক্টরগুলো দেওয়া আছে সেই ভেক্টরে দেখা যাবে যে কোনো একটা অজ্ঞাত রাশি দেওয়া আছে, সেখানে ওরকম ল্যামডা দিয়ে থাকতে পারে বা এ বা অন্য কিছু থাকতে পারে, সেই মানটাকে আমাদেরকে বের করতে হবে। তখন ওই শর্তটাকে ফুলফিল করে সরল করে জাস্ট মানটাকে বের করতে হবে। আর ভেক্টরের যখন আমরা ক্রস প্রোডাক্ট করব, অর্থাৎ যখন ভেক্টর গুণ করব, তা তখন যেহেতু ডিটারমিনেন্টে ওই ভেক্টরটাকে বের করতে হয়, সুতরাং ওই ডিটারমিনেন্টে যখন লিখবে লেখার সময় একটু ভালো করে খেয়াল করতে হয় যে ভেক্টরটা দেওয়া আছে সেখানে কিন্তু প্রত্যেকটা উপাংশ দেওয়া আছে কি না। যদি কোনো উপাংশ না দেওয়া থাকে তাহলে তার যে সহগ শূন্য হবে, এটা একটু খেয়াল করতে বলবো, কারণ কি অনেকেই ওটা খেয়াল করে না, তার ফলে কি সেটা মিস চলে যায়, তার ফলে যখন ডিটারমিনেন্টে যখন তার ভেক্টরটা বের করবে তার আনসারটা ঠিক আসবে না। আর ডিটারমিনেন্টের যখন এক্সপ্যানশানটাও করছে তখনও তাদেরকে ঠিকভাবে খেয়াল করতে হবে যে হ্যাঁ আমি যে গুণগুলো করছি সেই গুণগুলো করার সময় তার পজিশন ধরে গুণটা করছি কি না, অর্থাৎ প্লাস বা মাইনাসের যে ব্যাপারগুলো থাকে না, এটা একটু ভালো করে খেয়াল রাখতে হয়। এবার এখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক যেগুলো বিগত অনেক বছর ধরে এসেছে, যেমন এই অঙ্কটা 2-3 বছর এসেছে বলা যায়, যে দুটো একক ভেক্টরের সমষ্টি যদি একক ভেক্টর হয় তাহলে ওই ভেক্টর দুটির
মানে ডিফারেন্স বা বিয়োগফলটা √3 হবে। এই অঙ্কটা যেমন বেশ কয়েক বছর এসেছে। তারপর হয়তো মড এ ভেক্টর, মড বি ভেক্টর আর মড বি সেক্টর ভেক্টরগুলো দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ, এইটা সমান কত হয়তো প্রমাণ মান নির্ণয় করতে বলছে, বা হয়তো বলেছে প্রমাণ করে এটা সমান -25, যেমন আছে বইয়ে অঙ্ক আছে। তারপর হয়তো এমন ভেক্টর দিয়েছে যে 3টে ভেক্টর বল দিয়েছে, আর একটা ভেক্টরকে নির্ণয় করতে বলা হচ্ছে, যেখানে এই ভেক্টরটা হচ্ছে এর সঙ্গে লম্ব, এর সঙ্গে লম্ব বা এরকম ধরনের কিছু সম্পর্ক দিয়েছে। তাহলে ওখান থেকে আমাদেরকে ওই যে শর্ত যেগুলো জানি আমরা, দুটো ভেক্টর পরস্পর লম্ব হলে কি শর্ত হয়, দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হলে কি শর্ত হয়, তাহলে ওই শর্তগুলোকে মেনে যে সমীকরণ তৈরি হবে সেই সমীকরণের সাহায্যে আমাদেরকে ওই যে ভেক্টরটা নির্ণয় করতে বলেছে সেই ভেক্টরটা নির্ণয় করতে হবে। তো এইগুলো যদি স্টুডেন্ট একটু ভালো করে খেয়াল করে দেখে, তো দেখবে যে এই ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে আসছে, আমাদের বোর্ডেও আসে এবং সিবিএসসি বা এনসিইআরটিতে যেগুলো হয় সেগুলোও দেখবে বইয়েও লেখাও থাকে যে এইচএসে কোন কোন বছরে এই কোশ্চেনগুলো এসেছে। তাহলে তাদের সম্পর্কে একটা আইডিয়া হবে যে এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় মানে পড়ে, তাহলে এগুলো বেশি ইম্পর্ট্যান্ট। এবং আমি তার সঙ্গে সঙ্গে বলবো তারা অবশ্যই উদাহরণগুলো একটু ভালো করে দেখবে, কারণ আমরা দেখেছি যে প্রায় প্রতি বছরই বলা যায় যে এক্সারসাইজে যে অঙ্কগুলো আছে সেগুলো তো আসে, এবং উদাহরণ থেকেও প্রায় 30% অঙ্ক বা 20% অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসছে। এবং উদাহরণগুলো যদি তারা ভালো করে দেখে, তাহলে আরেকটা জিনিস লক্ষ্য করবে যে যে এক্সারসাইজের যে মানে অঙ্কগুলো দেওয়া আছে ওখান থেকে কিন্তু অনেক অঙ্ক ওই ধরনের অঙ্কই রয়েছে। অর্থাৎ তারা নিজেরা যখন প্র্যাকটিস করছে, নিজে হয়তো স্কুলে বা গৃহশিক্ষিকায় যা করলো তারপরে যখন নিজে করছে, তাহলে তার ফলে কী হচ্ছে, উদাহরণ দেখেও কিন্তু সেই অঙ্কগুলোকে করতে পারছে, বা অ্যাডভান্সে আগে থেকে হয়তো দেখা যাচ্ছে যে স্কুলে হয়নি ওটা, বা তার গৃহশিক্ষক হয়তো ওটা এখন পড়ানো হয়নি, কিন্তু আমি আগে থেকে সিলেবাসটাকে চাইছি শেষ করতে, কারণ যেহেতু টাইমটা আমার কাছে খুব বেশি রিভিশনের জন্য পাবো না। তাহলে সেক্ষেত্রে যদি উদাহরণের অঙ্কগুলোকে একটু ভালো করে দেখে, প্র্যাকটিস করে, তাহলে কিন্তু সেখান থেকে এক্সারসাইজের অঙ্কগুলো তারা করতে পারবে। আর এরপরে যেটা থার্ড চ্যাপ্টার আছে, অর্থাৎ 3টে ভেক্টরের স্কেলার গুণ, ওটাই আমাদের সিলেবাসে আছে, ভেক্টর গুণটা আমাদের সিলেবাসে নেই। তো ওই 3টে ভেক্টরের স্কেলার গুণ সম্পর্কিত যে অঙ্কগুলো থাকে, অর্থাৎ এখানে বিশেষ করে যে অঙ্কগুলো হয় সেটা হয়তো আমাকে হয়তো একটা কিছু প্রমাণ করতে বলছে, আর 3টে ভেক্টর আছে তারা যদি সমতলীয় হয় তাহলে কি হবে, ওই 3টে ভেক্টরের স্কেলার গুণটা 0 হবে। এই শর্তে হয়তো কিছু প্রমাণ করতে দিতে পারা হয়। 3rd নাম্বার চ্যাপ্টার থেকে সাধারণত এই ধরনের কোশ্চেনগুলো আসে। অর্থাৎ 3টে যে চ্যাপ্টার আছে, 3টে চ্যাপ্টারে স্টুডেন্টরা যারা আগে করে নিয়েছে তারা তো আমার কথা যখন শুনে তখন বুঝতেই পারবে যে হ্যাঁ এই ধরনের অঙ্কগুলোই ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, এবং তারা এখান থেকে পুরো এই যে 5 নাম্বারের কোশ্চেন আসে, আশা করা যায় যে এই 5 নাম্বারই তারা পরীক্ষায় পাবে। একদমই স্যার। ঠিক আছে। আর পজিশন ভেক্টর আর ভেক্টরের কম্পোজিশনের একটা হ্যাঁ, বিষয় থাকে। এবার এখানে যেটা ব্যাপার হচ্ছে যে দিল কেমন, এ একটা বিন্দু আছে, সেই এ বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিল, বি বিন্দুর অবস্থান ভেক্টর বলে দিল, তারপর সি বিন্দু, ডি বিন্দু, এরকম ধরো 4টে ভেক্টরের অবস্থান ভেক্টরগুলো বলে দিল। দিয়ে হয়তো আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এ বি ভেক্টর আর সিডি ভেক্টর এরা পরস্পর সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে যখন আমরা এ বি ভেক্টরটাকে বের করব, তখন যেন খেয়াল রাখি আমরা যে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর এটাই করব। অর্থাৎ কি না, যেটা লাস্টে আসছে, অর্থাৎ এ বি বললাম, তাহলে বি পয়েন্টটা লাস্টে আছে, তাহলে আমি যখন ডিরেকশানটা দিচ্ছি এ থেকে বি এর দিকে দিচ্ছি, তাহলে অবস্থান ভেক্টর থেকে যখন আমি ওটা মানটা যখন এ বি ভেক্টর বের করতে চাইছি, তখন বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, এইটা আমাদেরকে ভালো করে দেখতে হবে। এবং এই মাইনাস করার সময় কি হয়, যে দেখা গেল হয়তো এ ভেক্টরে কোনো একটা কম্পোনেন্ট মাইনাস অবস্থায় আছে, তাহলে যেহেতু আমি মাইনাস করছি, তাহলে ওই মাইনাসটা এর মাইনাসের সঙ্গে গুণ হয়ে প্লাস হয়ে যাচ্ছে, এটা আমাদের একটু ভালো করে খেয়াল করতে হয়, কারণ মাইনাসে প্লাসে একটু গন্ডগোল হওয়ার চান্স থাকতে পারে যদি আমি একটু ভালোভাবে ওগুলোকে কনসাসলি না দেখি, এই ব্যাপারটা দেখতে হয়। তারপর হয়তো একটা প্রমাণ দিচ্ছে, যে প্রমাণটা বলল কি, এরকম 4টে বিন্দুর অবস্থান ভেক্টর বল দিয়েছে, দিয়ে বলল যে এই 4টে বিন্দু পরপর যোগ করলে একটা আয়তক্ষেত্র বা একটা সামান্তরিক হচ্ছে। তাহলে সেক্ষেত্রে তখন আমাদের ওইভাবেই বিয়োগ করেই বের করতে হবে যে দুটো ভেক্টরকে। আর তাছাড়া মানে এই বিগত 8-10 বছর বলা যায় কিছু জ্যামিতিক প্রমাণ যেগুলোকে ভেক্টরের সাহায্যে করা যায়, যেমন অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ, যেটা আমরা ক্লাস 10-এ উপপাদ্যতে প্রমাণ করেছিলাম। এখানেও কিন্তু সেটাকে ভেক্টর সাহায্যে প্রমাণ করা যায় এবং বইয়ে আছেও, যেটা আগে পরীক্ষায় পড়তো।
বেশ কয়েক বছর 8-10 বছর পরীক্ষায় পড়েনি, তার মানে তো আমরা এটা ধরতে পারবো না যে পরীক্ষায় পড়বে না। সুতরাং যেগুলো জ্যামিতিক প্রমাণগুলো ভেক্টরের সাহায্যে করা যায় সেগুলোকেও আমি বলবো যে স্টুডেন্টরা যেন একটু করে দেখে রাখে। আর ভেক্টরের যোগ বা বিয়োগ এরকম অঙ্ক পরীক্ষায় পড়েছে 2-3 বছর আগেই পড়েছে, এ একটা ভেক্টর দেওয়া আছে আর বি একটা ভেক্টর দেওয়া আছে। তো আমাদেরকে কি প্রমাণ করতে বলছে যে এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর এরা পরস্পর লম্ব। তাহলে সেক্ষেত্রে যেহেতু ভেক্টর বল দিয়েছে, তাহলে আমি যখন এ প্লাস বি ভেক্টর করবো তখন দুটো ভেক্টরকে জাস্ট যোগ করছি, এ মাইনাস বি যখন করছি তখনও তাই দুটো ভেক্টরকে বিয়োগ করছি, অর্থাৎ ভেক্টরের যোগ এবং বিয়োগ এর ফলে যে উৎপন্ন হলো এ প্লাস বি ভেক্টর এবং এ মাইনাস বি ভেক্টর, তাহলে তাদেরকে লম্ব দেখাতে বলছে। অর্থাৎ তখন ওই লম্ব দেখার জন্য যে শর্তটা আছে যে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 সমান 0, এইটা তাদেরকে একটু ভালো করে খেয়াল করে দেখে ওই যখন বিয়োগ বা যোগটা করবে তখন যেন কম্পোনেন্ট ধরে তারা যোগটা বা বিয়োগটা করে, এই ব্যাপারটা তাদের খেয়াল রাখতে বলবো আমি। স্যার একটা ভেক্টরের যে স্কেলারের ম্যাপিং যেই ব্যাপারটা সেটা একটু যদি বলেন। হ্যাঁ, এবার একটা কি হয় যে কোনো একটা ভেক্টরের উপর কোনো একটা ভেক্টরের স্কেলার উপাংশ যখন বলবে, তাহলে যে ভেক্টরের উপর স্কেলার উপাংশটা বলা হবে বাই মড সেটাকে হবে। অর্থাৎ আমি যদি বলি এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার উপাংশ, তাহলে তখন আমি জাস্ট কি লিখবো সূত্রটা যে এ ডট বি বাই মড বি। তাহলে যে ভেক্টরের উপর বলা হচ্ছে কথাটা, মানে এই জায়গাতে আমরা বেশি করে খানিক জোর দিতে বলি যে ভেক্টরের উপর স্কেলার উপাংশটা বলা হচ্ছে বাই মড সেই ভেক্টরটা হবে। আর যখন ভেক্টর উপাংশ বলা হবে তাহলে তখন কি বলবো, আমি যেটা স্কেলার পেলাম সেই স্কেলারটা গুণ করবো কার সঙ্গে, ওই ভেক্টরের দিকে একটা একক ভেক্টরকে আমরা গুণ করে দেবো। অর্থাৎ এ ডট বি বাই মড বি যেটা ছিল তার সঙ্গে গুণ করবো কি কোন ভেক্টরের অভিমুখে বলা হয়েছে, বি ভেক্টর অভিমুখে, তাহলে তখন বলবো যে বি ভেক্টর বাই মড বি। অর্থাৎ কি এটা একটা ভেক্টর হলো যেটা একক ভেক্টর এবং সেটা বি ভেক্টরের অভিমুখে। তাহলে এইভাবে তাদেরকে একটুখানি যখন সূত্রগুলো দেখবে তখন ভালো করে ফোকাস করতে বলবো যে কোন ভেক্টরের অভিমুখে বলা হচ্ছে, দেখবে সূত্রতে সেইভাবে সেটা বাই করে লেখা আছে, এটা একটু খেয়াল করতে বলবো। আর ভেক্টরে যখন প্রজেকশনের কথা বলা হয়, অভিক্ষেপ যখন বলা হচ্ছে, সেই অভিক্ষেপের ক্ষেত্রে আমরা ওই সূত্রটা যখন লিখবো তখন সূত্র লিখলে শুধু অভিক্ষেপ বললে সবসময় আমরা কি বলবো, স্কেলার অভিক্ষেপ বলবো। আর যখন ভেক্টর অভিক্ষেপ বলবে তখন আমরা ওটাকে ভেক্টর দিয়ে অর্থাৎ পরে একটা একক ভেক্টর গুণ করে বলবো। ঠিক আছে। আর স্যার 3D ডাইমেনশনের ব্যাপারটা যে সিস্টেমটা সেটা হ্যাঁ। সরলভাবে মনে রাখার জন্য কি সেটা করবে? সরলভাবে মনে রাখতে গেলে প্রথমেই যেটা ডিরেকশন রেশিও বা ডিরেকশন কোসাইন, এই চ্যাপ্টারটা মানে 3D যখন শুরু হচ্ছে তখন ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে যে ডিরেকশন রেশিও বা ডিরেকশন কোসাইন। এখন ডিরেকশন রেশিও আর ডিরেকশন কোসাইন, কোনটা ডিরেকশন কোসাইন আর কোনটা ডিরেকশন রেশিও সেটা আমরা ভালো করে বুঝতে পারবো যদি দেখা যায় যে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোর বর্গের সমষ্টি যদি এক হয় তাহলে তখন সেটাকে আমরা বলবো ডিরেকশন কোসাইন। আর ডিরেকশন রেশিও বলবো যদি এই মানগুলোর বর্গের সমষ্টি এক না হয়। এখন ডিরেকশন কোসাইনটা হচ্ছে কি না, কোনো একটা যে কোনো ভেক্টর হোক বা যে কোনো সরলরেখা হোক, যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে যে কোণগুলো উৎপন্ন করে, সেটা সাধারণত আমরা আলফা বিটা গামা এই ধরনের কথাগুলো বলি, তাদের কোসাইনকে বলা হয় ডিরেকশন কোসাইন। অর্থাৎ কস আলফা, কস বিটা এবং কস গামা, এই তিনটেকে আমরা বলবো ডিরেকশন কোসাইন। আর এই ডিরেকশন কোসাইনের সঙ্গে সমানুপাতিক যে কোনো তিনটে সংখ্যা তাদেরকে বলা হবে ডিরেকশন রেশিও। এবং যখন আমরা অঙ্ক করব, এরকম ধরনের কিছু অঙ্ক পরীক্ষাতেও আসে, দুটো বিন্দু দেওয়া আছে দিয়ে বলছে কি না এই দুটো বিন্দুর সংযোজক যে সরলরেখা তার দিক অনুপাত, মানে আমরা যখন বাংলায় বলছি তখন দিক অনুপাত বলছি আর ইংরেজিতে বলছে ডিরেকশন রেশিও বলছি। তা তার দিক অনুপাতগুলো কি, তো তার জন্য যে মানে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে যে ওই যে বিন্দুগুলো দেওয়া আছে এই বিন্দুগুলোর যে কম্পোনেন্টগুলো রয়েছে অর্থাৎ এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট, এদের বিয়োগফলটা, তা এই বিয়োগফলটা আমি যদি সাধারণভাবে সরলরেখার কথা বলি তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি ওই বি মানে অর্থাৎ x2 মাইনাস x1, y2 মাইনাস y1, z2 মাইনাস z1 হিসাবে আমি ডিরেকশন রেশিও বলতে পারি। আবার উল্টো করেও বলতে পারি, অর্থাৎ কি x1 মাইনাস x2, y1 মাইনাস y2, z1 মাইনাস z2 এটা বলতে পারি।
কিন্তু যখন ভেক্টর আসবে তখন যদি এ বি ভেক্টর বলা হয় তাহলে কিন্তু ওই y2 x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1 বলতেছে, কারণ যেহেতু ভেক্টর যখন বলতো তার ডিরেকশন থাকছে তো একটা, সেই জন্য ডিরেকশন থাকলে আমি কি বলবো যে যেটা অন্তিম বিন্দু সেই অন্তিম বিন্দু থেকে প্রারম্ভিক বিন্দুটার বিয়োগফল করতে হবে। আর যদি এমনি সিম্পলভাবে কোনো সরলরেখা থাকে তাহলে সেক্ষেত্রে তো তার কোনো নির্দিষ্ট দিক থাকছে না, সুতরাং সেক্ষেত্রে আমরা যে কোনো দুটোই করতে পারি। আরেক ধরনের কোশ্চেন থাকবে কি, এই যে বললাম তাহলে তাহলে আমার ডিরেকশন রেশিও আমি বের করে নিলাম, নিয়ে হয়তো আমাকে কোশ্চেন করেছে যে এর দিক কোসাইনগুলো নির্ণয় কর। তাহলে সেক্ষেত্রে আমরা তখন কি করব, ওই দিক অনুপাত যেগুলো পেয়েছি তাদেরকে এই যে এ বি যেটা আছে সেই এ বির মডুলাস মানে মানটা যেটা বলে, অর্থাৎ দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা রুট ওভার x2 মাইনাস x1 স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 স্কোয়ার প্লাস z2 মাইনাস z1 স্কোয়ার, এই মডুলাসটাকে দিয়ে আমরা ভাগ করে দেবো। এবার যেহেতু আমরা যখন বর্গমূল করি তখন তার দুটোই তো মান হতে পারে, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তাহলে সেই জন্য প্লাস মাইনাস দুটো চিহ্নই দেব। এবার যদি আমরা একটা লিখি তাহলে কিন্তু তখন সবার ক্ষেত্রেই প্লাস লিখতে হবে অথবা সবার ক্ষেত্রেই মাইনাস লিখতে হবে। তাহলেই কি হচ্ছে না, ডিরেকশন যখন আমরা ডিরেকশন কোসাইন করছি তখন কিন্তু দু রকম কোসাইন করতে পারি, একটা প্লাস দিকে করতে পারি আর একটা মাইনাস দিকে করতে পারি। কারণ একটা যখন সরলরেখা হচ্ছে তখন ধনাত্মক দিকের সঙ্গে যখন যে কোণ উৎপন্ন করছে ঋণাত্মক দিকের সঙ্গে তো কোণ উৎপন্ন করবে, সেই জন্য তখন মাইনাসটাকেও আমরা এখানে বলতে পারবো, গ্রাহ্য হবে। একদমই স্যার। দুই কোণের সরল রেখাগুলোর জন্য কি সূত্র সহজভাবে হ্যাঁ, মনে মানে রাখবে? দুটো সরলরেখার অন্তর্গত যে কোণটাকে হ্যাঁ। নির্ণয় করতে হয়, তাই এই দুটো সরলরেখার অন্তর্গত কোণটাকে নির্ণয় করতে গেলে আমরা ডিরেকশন কোসাইনের সাহায্যেও করতে পারি অথবা ডিরেকশন রেশিও সাহায্যে করতে পারি। ডিরেকশন রেশিও আর ডিরেকশন কোসাইনের সূত্রের মধ্যে যে সামান্য ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে যখন ডিরেকশন রেশিও থাকে সেগুলো সাধারণত আমরা এ বি সি দিয়ে বলি, আর ডিরেকশন কোসাইনগুলোকে এল এম এন দিয়ে বলি, অর্থাৎ এই কস আলফাকে এল বলি, কস বিটাকে এম বলি আর কস গামাকে এন বলি। তো যখন আমরা ডিরেকশন কোসাইন দিয়ে বলবো তখন দুটো সরলরেখার অন্তর্গত কোণ যদি থিটা ধরা হয় তাহলে কস থিটার যে মানটা হবে সেই কস থিটা সমান হবে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, এবং এই তিনটে গুণফলের যে সমষ্টিটা হচ্ছে সেটা কস থিটা বলছি। এখন যদি ওই কস থিটার মানটা আমাদের ক্লাস 10 থেকে যে ছকটা শিখে এসেছিলাম, অর্থাৎ 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, আর ক্লাস 11-এ দুটো শিখেছিলাম 15 ডিগ্রি আর 75 ডিগ্রিতে, এরকম যদি কোনো জানা মান থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যখন কস থিটা যখন লিখলাম দেখা যাচ্ছে হয়তো 1/√2 পেলাম, তাহলে সেক্ষেত্রে ওইটাকে আমরা বলবো কস 45 ডিগ্রি। সাধারণত আমরা কি হয় স্ট্যান্ডার্ড আকারে যখন বলি তখন আর ডিগ্রিতে বলি না, রেডিয়ানে বলি, তাহলে তখন ওই জায়গাতে কি বলবো যে কস থিটা ইকুয়ালস টু কস π/4, অর্থাৎ 45 ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে পরিবর্তন করে নিচ্ছি, দিয়ে থিটার মানটা কত হলো জাস্ট π/4 লিখে দেবো। আর যদি দেখা যায় যে কোনো জানা মান পেলাম না, হয়তো দেখা গেল সরল করে মানটা পাচ্ছি 3/4, তাহলে সেক্ষেত্রে যেহেতু জানা মান নেই আমার কাছে তাহলে তখন বলবো থিটা ইকুয়ালস টু কস ইনভার্স 3/4, অর্থাৎ তখন ওটাকে ইনভার্স ফাংশন হিসাবে ইউজ করে মানটাকে বলবো, তার ডাইরেক্ট কোনটা কত হচ্ছে ডিগ্রিতে বা রেডিয়ানে আমরা কনভার্ট করতে তখন পারবো না। এইটা হচ্ছে যখন ডিরেকশন কোসাইন দেওয়া থাকছে। আর যদি ডিরেকশন কোসাইন না দেওয়া থাকে, ডিরেকশন রেশিও দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে ওই সূত্রতে জাস্ট L1 L2 যেগুলো ছিল সেগুলো এ আর বি দিয়ে প্রকাশ হয়ে যাবে, অর্থাৎ A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2। এবং যেহেতু আমি আগেই বললাম যে ডিরেকশন রেশিও থেকে ডিরেকশন কোসাইন করতে গেলে কি করতে হয়, ওই রুট ওভার যে ভাগটা করতে হচ্ছে সেজন্য এখানেও তাই ভাগটা করতে হবে, অর্থাৎ বলবো রুট ওভার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু রুট ওভার, মানে পাশেই থাকবে ইন্টু রুট ওভার A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। অর্থাৎ কি না, ডিরেকশন রেশিওটাকে ডিরেকশন কোসাইনতে পরিবর্তন করে নিলাম, তারপর ওটাকে অ্যাপ্লাই করছি। তাহলে কেউ যদি মনে করে যে না আমি একটা সূত্র মুখস্থ রাখবো, তাহলে আমি বলবো তাকে ডিরেকশন কোসাইন সূত্রটাকে মুখস্থ রাখতে, এবং যখন ডিরেকশন রেশিও দেওয়া থাকবে আগে ডিরেকশন কোসাইনতে পরিবর্তন করে নিলাম, তারপর সূত্রতে অ্যাপ্লাই করলাম, তাহলে এই যে বায়ের ব্যাপারটা সেটা আগেই চলে এলো, মিটে গেল, তাহলে তখন আর বাই দেওয়ার কোনো দরকার হবে না। এটা তাদেরকে খানিক খেয়াল রাখতে হবে। একদমই স্যার। আর ইউনিট 1 থেকে কোন কোন অংশগুলো এবারের সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট? হ্যাঁ, ইউনিট 1-এর মধ্যে আমি এখন যে কথাগুলো বলছি সেটা হচ্ছে ভেক্টরটা বললাম, আর এবার 3Dটা আছে। তো 3Dতে সরলরেখা মেনলি আগের সিলেবাসে, মানে যেটা 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের সিলেবাসে 3 ডাইমেনশানে যেটা প্লেন অর্থাৎ সমতল
ওটাও ছিল, কিন্তু এইবারে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সমতল এই যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ এখন শুধু কি থাকবে, সরলরেখা এবং এই দিক কোসাইন। তো এই সরলরেখাগুলোতে চ্যাপ্টার আছে 4টে, কিন্তু এখানে ফর্মুলা খুব বেশি নেই এবং চ্যাপ্টারগুলোতে অঙ্কও খুব বেশি নয়। সেই জন্য এই একটা জায়গাতে আমরা দেখছি যে যারা আগে পরীক্ষা দিয়েছে তাদের থেকে এরা একটুখানি অ্যাডভান্টেজ পাবে এই জায়গাতে। কারণ যেহেতু সমতল এই যে একটা চ্যাপ্টার আলাদা করে ছিল, দুটো চ্যাপ্টার ওখানে ছিল, একটা পোর্শন ছিল, সেই পোর্শনটা বাদ হয়েছে। সুতরাং এখন আর সমতলের কোনো প্রশ্ন তার পরীক্ষায় আসবে না, শুধু সরলরেখা দিয়ে প্রশ্ন আসবে। এবার এই সরলরেখাতে কি হয়, প্রথমে সরলরেখাগুলো যখন আমরা লিখি তখন সেই সরলরেখাগুলো দুরকম আকারে হয়, একটা হচ্ছে ভেক্টর আকার আর একটা তার কার্তেসীয় বা কার্টেসিয়ান যে আকারে। তো প্রত্যেকটা আকারের জন্য আমরা সূত্র পাবো। কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি বেশি সূত্র মুখস্থ রাখতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে, তাহলে বলবো যে কোনো একটাকে তোমরা ভালো করে মুখস্থ করো। অর্থাৎ যদি বলো কার্টেসীয়টা আমার মুখস্থ থাকবে দেখে মনে হচ্ছে, তাহলে তুমি কার্তেসীয় সূত্রটাকেই মুখস্থ করো। সেক্ষেত্রে তোমাকে ভেক্টর সূত্র আর মুখস্থ করার দরকার হবে না। কেন না, আমরা খুব সহজেই ভেক্টর থেকে কার্তেসীয়তে বা কার্তেসীয় থেকে ভেক্টরে পরিবর্তন করতে পারি। সুতরাং দুটোর জন্য যে আলাদা করে দুটো সূত্র, এই সূত্র যদি আমরা মুখস্থ নাও রাখি, জাস্ট একটা সূত্র যদি মুখস্থ রাখি, তাহলে যে অঙ্কগুলো পরীক্ষায় পড়ছে সেই অঙ্কটা যদি দেখা গেল যে আমাকে কার্তেসীয়তে দিয়েছে কিন্তু আমি সূত্র মুখস্থ করে রেখেছি ভেক্টরের, তাহলে কি করব, যে সমীকরণটা দেওয়া আছে ওটাকে ভেক্টরে পরিবর্তন করে নিলাম। ভেক্টরে পরিবর্তন করার পর তাকে আমরা এবার অঙ্কতে সূত্রতে অ্যাপ্লাই করে যেটা ভেক্টরে বেরোলো, যদি উত্তর চাই কার্তেসীয় দিয়েই আবার এটাকে কার্তেসীয়তে পরিবর্তন করে নিচ্ছি। তার ফলে কি হচ্ছে, দুরকমভাবে তাকে আর সূত্র মুখস্থ না রাখলেও চলবে। এবং এই চ্যাপ্টারে যেটা খুব ইম্পর্ট্যান্ট জায়গাগুলো মানে পরীক্ষাতে পড়ার জন্য আছে, সেটা হচ্ছে যেমন কোনো একটা সরলরেখা বলেছে, তাহলে এই সরলরেখাটার সঙ্গে হয়তো লম্ব কোনো একটা সরলরেখার আমাকে সমীকরণ বার করতে বলছে, তাহলে তার সঙ্গে আরেকটা কন্ডিশন দেবে। কারণ যেহেতু এখানে যখন সরলরেখার সমীকরণকে লেখা হয়, আমি যদি বলি কার্তেসীয় সমীকরণ আকারে লিখব, তাহলে তখন এর যে সিমেট্রিক যে রূপটা থাকে, অর্থাৎ x মাইনাস এক্স ওয়ান বাই এ ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ইকুয়ালস টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি। তো একটা নির্দিষ্ট বিন্দুগামী হতে হয়, আর একটা কোনো সরলরেখার সঙ্গে সমান্তরাল কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য এটা হচ্ছে একটা কার্তেসীয় সিমেট্রিক আকারে ফর্মুলা। তো এই যে আমি এবিসি বললাম, x1 x2 x3 বললাম, তার মানে কোন বিন্দুগামী বুঝতে পারছি, এবং এটা যে সরলরেখার সঙ্গে সমান্তরাল আছে সেই সরলরেখাটার দিক রেশিও বা দিক কোসাইনটা আমি পেয়ে গিয়েছি। তার ফলে এর সঙ্গে যদি লম্ব হয়, তাহলে ওই যে দুটো সরলরেখার অন্তর্গত কোণের যে সূত্রটা শিখলাম, সেখান থেকে তখন বলতে পারবো কি, লম্ব হওয়া মানে তো cos 90 ডিগ্রি হচ্ছে, তাহলে cos 90 ডিগ্রি মানে কি হলো, 0 হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 সমান 0 বলবো। তাহলে এবার যে সরলরেখাটার আমাকে সমীকরণ বের করতে হবে, তাহলে তার যদি দিক অনুপাতগুলো আমরা ধরে নিই a2 b2 আর c2, আর যেটা দেওয়া আছে সেটা যদি a1 b1 c1 হয়, তাহলে সেক্ষেত্রে ওই এইদের যে রিলেশনটা পাচ্ছি, এটা একটা রিলেশন হলো, আর একটা কোনো শর্ত বল দেবে, হয়তো বল দেবে যে এরকম বিন্দুগামী বল দিয়েছে, তাহলে ওখান থেকে আর একটা রিলেশন পেয়ে যাব। তাহলে এবার এই দুটো রিলেশন থেকে ওই a1 b1 আর c1 এর ডাইরেক্ট মান পাবো না, একটা অনুপাত পাবো। অর্থাৎ এই অনুপাতটা যখন বের করতে হবে, কারণ যেহেতু দুটো সমীকরণ আছে, আর দুটো সমীকরণ থেকে আমরা তিনটে অজ্ঞাত রাশির মান কিন্তু বার করতে পারি না। এমনি নিয়ম হচ্ছে কি না, যতগুলো অজ্ঞাত রাশি থাকবে ততগুলো যদি সমীকরণ দেয়, তাহলে আমি তাদের মানগুলোকে বার করতে পারবো। তাহলে দুটো সমীকরণ থেকে তিনটে অজ্ঞাত রাশির মান ডাইরেক্টলি আমরা বের করতে পারবো না। তাহলে কি করতে হবে, এরা একটা অনুপাতে থাকবে, সেই অনুপাতটা বার করতে পারবো। আর যেহেতু দিক অনুপাতটাকে অনুপাতই বলা হচ্ছে, সুতরাং ওই অনুপাতটা নিয়ে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এবং সেক্ষেত্রে যখন ওই এবিসি দিয়ে দুটো সমীকরণ পাবো, সেই দুটো সমীকরণকে সমাধান করার যে নিয়মটা হবে সেটা হচ্ছে যে বজ্রগুণন পদ্ধতির সাহায্যে সমাধানটা করব। অর্থাৎ a বাই বি বাই সি বাই, এটা সমান অন্য একটা কনস্ট্যান্ট ধরে নেব। এখান থেকে এটা মানে কত সঙ্গে সমানুপাতিক, বিটা কত সঙ্গে সমান, মানে সমান মানটা এটা পাবো,
একটা অন্য ল্যামডা হোক বা যদি অন্য কোনো একটা আমরা প্যারামিটার ধরে নিই তার সাপেক্ষে, তারপর যখন ওগুলোকে আবার আমি যখন মানগুলো বসাবো, যেহেতু একই মান থাকছে তাহলে আবার কেটে যাবে ব্যাপারটা। তার ফলে কী হচ্ছে, আমরা ওইভাবে ওই মানগুলোকে বের করব। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা পাবো, এবং দুটো সরলরেখার অন্তর্গত কোণের যে সূত্র আছে সেটা পাবো। আর একটা আছে যে দুটো স্কিউ লাইন। স্কিউ লাইনটা কেমন জিনিস না, দুটো সরলরেখা দুটো প্লেনের মধ্যে আছে, তাহলে এই স্কিউ লাইনগুলো কখনোই ছেদ করবে না। যদি উভয় পক্ষে মানে উভয় দিকে বাড়িয়ে যায় কখনো ছেদ করবে না। তাহলে এই দুটো সরলরেখার মধ্যে আমাদেরকে ন্যূনতম দূরত্ব বের করতে হয়, এবং এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই একটা প্রশ্ন এখান থেকে থাকবেই। তো এই স্কিউ লাইনের জন্য আমি যখন দুটো সরলরেখার মধ্যে দূরত্ব বের করতে যাব, তো স্টুডেন্টরা যখন এই অঙ্কগুলো আগে যারা করেছে বা যারা এখন করবে তারা দেখতেই পাবে যে ভেক্টর এবং কার্তেশীয় যে ফর্মুলাগুলো দেওয়া আছে তার মধ্যে ভেক্টরের ফর্মুলাটা তাদের কাছে মনে রাখাটা অনেকটাই সহজ, আর কার্তেশীয় আকারে যে ফর্মুলাটা আছে অনেকটা বড় ফর্মুলা, ওখানে একটু ভুল হবার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য স্কিউ লাইনে যখন তারা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবে, যখন অঙ্কগুলো করবে, তখন আমি বলবো যে অবশ্যই তারা যেন ভেক্টরের যে ফর্মুলা দুটো রয়েছে, অর্থাৎ একটা হয় যে দুটো সমান্তরাল সরলরেখা আছে তাদের মধ্যে দূরত্ব, আর একটা হচ্ছে স্কিউ লাইন, মানে যারা সমান্তরাল নয় কিন্তু দুটো প্লেনের মধ্যে আছে, তারা কখনো ছেদ করছে না। তাহলে এই দুটো ফর্মুলা ভেক্টরের ফর্মুলাটা করতে বলবো, যে ভেক্টরের ফর্মুলার সাহায্যে তারা কিন্তু মানে ফর্মুলাটাও কঠিন নয় এবং তারা অঙ্কটা খুব সহজেই করতে পারবে, খুব বেশি বড়ও হবে না, ছোট্ট অঙ্ক হবে। এটা পরীক্ষাতে ওদের 4 নাম্বারে থাকবে, অর্থাৎ এই যে 3Dর যে চ্যাপ্টারটা আছে এই 3Dতে টোটাল ওরা পাবে কত, 10 নাম্বারে কোশ্চেন পাবে। একটা 2 নাম্বারে কোশ্চেন পাবে, দুটো থাকবে অল্টারনেট, তার মধ্যে একটা করতে হবে, আর দুটো 4 নাম্বারে প্রশ্নের উত্তর করতে হবে। তো আমাদের কাছে যেটুকু ইনফরমেশন আছে যে প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা করে অল্টারনেট দেওয়া হবে। এখন যেটা নতুন যেটা বলেছে সেখানে এটাই বলা আছে যে যদি ধরো দুটো কোশ্চেন করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওদের দুটোর জন্য দুটো অপশান থাকার কথা। তো সেক্ষেত্রে তারা একটা অল্টারনেট থাকবে, সেখান থেকে তারা চয়েস করতে পারবে, এবং এখানে এই কোশ্চেন যখন তারা চয়েস করবে তখন তাদেরকে একটুখানি দেখতে হবে যে কোন প্রশ্নটা চয়েস করলে আমি কমফোর্ট ফিল করছি, আমি সহজেই করতে পারবো, সেটা তাদেরকে একটুখানি খেয়াল করে দেখতে হবে। তাহলে এখান থেকে আশা করা যায় যে 10 নম্বর থাকবে, সেই 10 নম্বর তারা খুব সহজে পাবে, এবং এই 10 নম্বরটার জন্য তাদের যে বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো কষতেও খুব বেশি টাইমও লাগবে না, মানে মোটামুটি বলা যায় যে 3 দিনের 4 দিনের মধ্যে তারা ওটা শেষ করে দিতে পারে, ভালোভাবেই শেষ করতে পারবে এবং ভালোভাবেই ওগুলো করতে পারবে। সুতরাং এইটা একটা খুব স্কোরিং জায়গা। এবার এরপরে যেটা পরের যে ইউনিটটা রয়েছে, যেটা একটা অনেক বড় ইউনিট, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের পার্টটা। একদমই স্যার, আমি ওই জায়গাতেই আসছিলাম যে ইন্টিগ্রেশন এই পার্টটা তো বড় একটা পার্ট, হ্যাঁ, অনেকটাই বড় part। এবং ছাত্রদের মধ্যে এই পার্টটা নিয়ে একটা ভয়ও একটু থাকে। ভয় থেকে থাকে। তো সেই বিষয়টা যদি আপনি একটু, ভয়টা কিভাবে তারা হ্যাঁ। কাটাবে এবং কিভাবে অভ্যাস করলে এটা অভ্যাস করতে হবে, নাম্বার তোলা যাবে নাম্বার এখান তুলবে। থেকে, সেটা যদি একটু বলেন। এবার ইন্টিগ্রেশনের পার্টটাতে যে ফার্স্ট পার্টটা যেটা আছে সেই ফার্স্ট পার্টে ওদের থাকবে 9 নাম্বারে কোশ্চেন থাকবে। তো সেই 9 নাম্বারের কোশ্চেনে 2 নাম্বারে যেটা থাকবে প্রশ্ন, আরেকটা কথা আমি বলে নিই, সেটা হচ্ছে যেহেতু এমসিকিউ পার্টটা তারা ক্লাস 12-এর ফার্স্ট সেমিস্টারে করে এসছে, সুতরাং এখানে যে 40 নাম্বারে আমাদের গণিতের প্রশ্ন হবে, এক মানের প্রশ্ন কিন্তু একটাও থাকবে না, মানে মিনিমাম এখানে 2 থাকবে আর ম্যাক্সিমাম 4 থাকবে, 2, 3, 4 এইভাবে নাম্বারটা ডিস্ট্রিবিউশন হবে। তো সেক্ষেত্রে 2 নাম্বারের যে কোশ্চেনটা আছে সেই 2 নাম্বারের কোশ্চেনটাতে তাদের মেনলি ছোট ছোট অঙ্কগুলোই থাকবে, এবং এখানে পরিবর্ত পদ্ধতি এবং আংশিক সমাকলন যে পদ্ধতিটা আছে, অর্থাৎ তারা যখন অঙ্কটা কষবে দেখবে যে প্রথমেই যেটা আছে অনির্দিষ্ট সমাকলন, তা অনির্দিষ্ট সমাকলনে জাস্ট ইন্টিগ্রেশনটা শুরু হচ্ছে, ওই চ্যাপ্টার থেকে খুব বেশি মানে কোশ্চেন যে পরীক্ষায় আসে সেরকম না, 2-1টা কোশ্চেন আসতে পারে, কিন্তু মেনলি যে চ্যাপ্টার থেকে ওদের প্রশ্ন বেশি আসবে ইনডেফিনাইট ইন্টিগ্রালে সেটা হচ্ছে
যে ইন্টিগ্রেশন বাই পার্টস এবং পরিবর্ত পদ্ধতি। এই পরিবর্ত পদ্ধতির দুটো চ্যাপ্টার আছে, সেই দুটো চ্যাপ্টার এবং ইন্টিগ্রেশন বাই পার্টস। তো পরিবর্ত পদ্ধতিতে কিছু অঙ্ক থাকে, মানে আমরা যেগুলো দেখলেই বুঝতে পারবো যে কি এখানে আমাদেরকে ধরতে হবে। তো এখানে নির্দিষ্ট কিন্তু কোনো নিয়ম আমাদের কাছে বলে দেওয়া নেই যে এটাই ধরতে হয়। আমরা দেখব যে কোনো কিছু যদি ধরার পরে তাকে ডেরিভেটিভ করলে যে ইন্টিগ্রেশনটা দেওয়া আছে তার কোনো একটা পার্ট পাচ্ছি, বিশেষ করে যদি হরটা পাই তাহলে আমাকে সেটাই ধরে সাবস্টিটিউট করতে হচ্ছে। ওই জন্য এটাকে পরিবর্ত পদ্ধতি বলা হচ্ছে, মেথড অফ সাবস্টিটিউশন বলা হচ্ছে, সাবস্টিটিউট করতে হচ্ছে। তো সেইটা আমাদেরকে অঙ্কগুলো যখন প্রথম দিকে যখন আমরা করব তখন হয়তো ঠিকমতো আমাদের কাছে ক্লিয়ার নাও হতে পারে, কিন্তু যখনই সেকেন্ড টাইম আমরা প্র্যাকটিস করব তখন আমাদের কাছে একটা আইডিয়া আসছে যে এরকম দেওয়া আছে, মানে আমি যদি এইটা এখানে ধরি তাহলে সুবিধা হচ্ছে। এবং এখানে যদি ইনভার্স ফাংশন দিয়ে কোনো অঙ্ক থাকে তাহলে স্টুডেন্টরা সেটাতে বেশি কমফোর্ট ফিল করে। কেন না, তার কারণটা হচ্ছে যে ওই যে বাই দেওয়া আছে, আমি যে বললাম যে বাইটা যাতে আমি কোনো রকম ডেরিভেটিভে আনতে পারি তাহলে সুবিধা হচ্ছে। তাহলে এই যে বাই দেওয়া রয়েছে যেটা, সেটাকে আমি যখন ডেরিভেটিভ করে পেয়ে যাচ্ছি তাহলে আমি যখন সাবস্টিটিউট করলাম তখন একটা খুব ভালো একটা আমি মানে মান পেলাম, যেটাকে সহজেই ইন্টিগ্রেশনটা করতে পারছি। ইন্টিগ্রেশন যেহেতু ডেরিভেটিভের উল্টোটা, অর্থাৎ ডেরিভেটিভ যা হয় উল্টো তার ইন্টিগ্রেশন তার উল্টো হচ্ছে, তাহলে যেহেতু আমি ডেরিভেটিভ করে একটা সাবস্টিটিউট করে যেটা পেলাম, যেটা ইন্টিগ্রেশন আমি খুব সহজে করতে পারছি, তাহলে তখন ওটাতে আমরা কমফোর্ট ফিল করব। আর এছাড়া ওই e⁻x ইন্টু এফএক্স দিয়ে বেশ কিছু অঙ্ক থাকে এবং পরীক্ষাগুলো পড়েও 2 নম্বরেও পড়ে, 4 নম্বরেও পড়ে, যদিও এখানে 4 নম্বরটা থাকবে না, 3 নম্বরটা থাকবে। তো ওই ধরনের যে অঙ্কগুলো আছে একদম ওই যেটা আমি e⁻x আর এফএক্স, অর্থাৎ এটাকে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে দেখা যাবে e⁻x ইন্টু এফএক্স প্লাস এফ ড্যাশ এক্স। তাহলে আমি যদি ঠিকমতো চয়েস করতে পারি যে এইটাকে আমি ধরছি জেড বা টি যা ধরছি, তাহলে যখন আমি ডেরিভেটিভ করে দেখা যাবে পুরোটাই পেয়ে যাচ্ছি ডিজেডের একদম। তাহলে কি হচ্ছে, আমাকে কোনো কিছু ইন্টিগ্রেশনই করতে হচ্ছে না, একদম ডাইরেক্ট ডিজেডের ইন্টিগ্রেশন জেড লিখে দিলাম। এবং এটা বেশ কয়েক বছর পরীক্ষাতে এরকম 2 নম্বরে কোশ্চেন এসছে, বা আগে যেমন 4 নাম্বার আসতো 4 নাম্বারেও এসেছে। তাই এই অঙ্কগুলোকে খানি ভালো করে দেখতে বলবো। আর একটা হচ্ছে কি না, ওই যে বিশেষ বিশেষ কতগুলো আকার আছে, যে আকারগুলোতে ইন্টিগ্রেশনের যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে, মানে ফর্মুলাগুলো খুব কাছাকাছি আছে। লগ আছে, লগের পরে প্লাস ওপর আছে না মাইনাস ওপর আছে, এটা তাদেরকে ভালো করে খেয়াল করে দেখতে হবে। এবং এটার জন্য সবথেকে ভালো যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে যদি একটা চার্ট করে নিতে পারা যায় না, চার্টটা করে আমি যেখানে পড়ছি পড়ার টেবিলের সামনে যদি ঠিক ক্যালেন্ডার যেমন টাঙানো থাকে, সেই ক্যালেন্ডারের মধ্যে হয়তো ক্যালেন্ডারের উল্টো পিঠে আমরা ছোটো করে লিখে রেখেছি, প্রতিদিন যদি একবার করে দেখি তাহলে কি হয়, ওটা পুরোপুরি একদম মুখস্থ হয়ে যায়। ওই যে বিশেষ যে কতগুলো আকার আছে সেই আকারে আমরা যখন ওই অঙ্কগুলোকে পাবো তাহলে কি হচ্ছে, ওইটাকেই তো আমাকে অ্যাপ্লাই করে তার উত্তরটা বের করতে হচ্ছে, তাই তখন আমরা ওটা সহজেই করতে পারবো। এবং ফর্মুলাগুলো তো মুখস্থ না রাখলে কোনোভাবেই আমরা ওটা তার অ্যান্সারটা করতে পারবো না। সুতরাং এই ফর্মুলাগুলো আমাকে ভালো করে মুখস্থ করতেই হবে, বারবার পড়ে পড়ে ওটা হবে। এমনিতেই মানে আমাদের টেন্ডেন্সি হচ্ছে ভুলবই স্বাভাবিক, কিন্তু যত ভুলবো তত বেশি বেশি করে পড়ি না, আস্তে আস্তে দেখা যাবে যে ক্যাপচার হয়ে যাচ্ছে। তাহলে পরিবর্ত পদ্ধতি যদি ভালো করে হয়, আর তারপরে যেটা পরেরটা আসছে ইন্টিগ্রেশন বাই পার্টসটা, তাই এখানে ইন্টিগ্রেশন বাই পার্টসে মানে যেহেতু দুটো ফাংশন একসঙ্গে দেওয়া থাকে ওগুলোকে আমরা ইউভি বলি, তাই এই ইউ আর ভি এর মধ্যে কাকে ইউ ধরবো আর কাকে ভি ধরবো তার জন্য এমনি সাধারণ একটা নিয়ম আমরা জানি, সেটা হচ্ছে যে LIATE বা ILATE, অর্থাৎ এই যে LIA এগুলো বলছি এগুলো এক একটা অ্যাব্রিভিয়েশন হিসেবে বলা হয়। এলটাতে লগারিদম ফাংশন বলা হচ্ছে, আইটাকে বলা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, এটাকে বলা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর টিটা বলা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন, আর ইটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। তো এমনিতে সাধারণত কি হয় যে যখন দুটো ফাংশন রয়েছে এই LIATE, তার মধ্যে এই ফাংশনের দুটোর মধ্যে কোনটা আগে রয়েছে, ওই যে অ্যাব্রিভিয়েশন আমি লিখলাম তার মধ্যে কোনটা আগে, হয়তো দেখা গেল লগ রয়েছে আর ইনভার্স রয়েছে, তাহলে আমাকে লগটাকে ধরতে হবে ইউ এবং ইনভার্সটা যেটা আছে সেটাকে ধরতে হবে ভি। এটা একটা সাধারণ একটা নিয়মের কথা বলছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা এই নিয়মটাকে ফলো নাও করতে পারি। মেনলি আমাদের ফোকাস করতে হবে যে যাকে আমি সহজে ইন্টিগ্রেশন করতে পারবো
তাকেই আমি ভি ধরবো। কারণ যেহেতু আমি যখন ইউভি এর সূত্র লিখব ইন্টিগ্রেশন অফ ইউভিতে, তাহলে তখন আমাদেরকে কী করতে হয়, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিভি, ডিএক্স, এখানে অবশ্য ডিভি নয়, ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিইউ ডিএক্স, তারপর আবার ইন্টিগ্রেশন ভি ডিএক্স, যে পুরোটার মধ্যে যেহেতু আবার ইন্টিগ্রেশন করছি বলে আর একটা ডিএক্স দিতে হচ্ছে। তার মানে ইন্টিগ্রেশনটা আমাকে বেশি করতে হচ্ছে কাকে, ভিকে করতে হচ্ছে। তাহলে যার ইন্টিগ্রেশন আমরা সহজে করতে পারি তাকেই ভি ধরব। সব ক্ষেত্রেই যে আমাকে ওই নিয়মটা মেনে করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আর এই ইনভার্স ত্রিকোণমিতি ফাংশানে বিশেষ করে পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্ট্যান্ট আছে সেটা হচ্ছে কি না, আমরা একবার বা দুবার যখন ওই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব, দেখা যাবে পরে আবার যেটার আমি ইন্টিগ্রেশন বার করতে চাইছি সেটা আবার ফিরে এসেছে। এই ধরনের অঙ্ক পরীক্ষাতে আসার চান্সটা বেশি। অর্থাৎ তখন কি করব, অঙ্কটাকে আমি আই সমান ধরে নেব, দিয়ে ইনভার্স ত্রিকোণমিতি একবার ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা করলাম, দিয়ে আবার যখন সেকেন্ড টাইম ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা করছি, দেখা যাচ্ছে যে ফাংশনটা আই ছিল আবার আমি মাইনাস আকারে পেয়ে গিয়েছি। তাহলে ওইটাকে আবার লিখবো, আই বলে লিখবো, নিয়ে এবার বাঁ দিকে ওটাকে নিয়ে চলে আসবো, বাকি যেটা সেটা ইন্টিগ্রেশন অলরেডি হয়ে গিয়েছে। তার ফলে কী হবে, তখন তার উত্তরটা পাবো। এই ধরনের প্রচুর অঙ্ক আছে, স্টুডেন্ট যখন দেখবে যে এই ধরনের অঙ্কগুলো পরীক্ষাতে এইচএসে এসেছে, সিবিএসসি পরীক্ষাতে আসে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর এই তিনটে চ্যাপ্টার যদি একটু ভালো করে প্র্যাকটিস করে, মানে বিশেষ করে এই তিনটে চ্যাপ্টারে করতে হবে, তাহলে কি হবে, পরবর্তী যেটা ডেফিনাইট ইন্টিগ্রাল আছে এবং অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন আছে, মানে ইন্টিগ্রেশনটা একটা অনেক বড় পার্ট বললাম তো, এমনিতে এইগুলোর জন্য আমরা কি পাচ্ছি যে ওই 3 নাম্বার একটা কোশ্চেন পাচ্ছি, 2 নাম্বার একটা কোশ্চেন পাচ্ছি, মানে 3 2 5 হলো। আর যেটা ডেফিনাইট ইন্টিগ্রাল আছে ওর জন্য আমরা পাবো 4 মার্কস একটা কোশ্চেন পাবো। তাহলে ওই ডেফিনাইট ইন্টিগ্রালের যেটা ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে ওটা টোটালটাই থাকবে পরিবর্ত পদ্ধতি এবং যেটা আমি ইউভি ফাংশন দিয়ে যেটা বললাম, অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস, এইটারই কি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন হচ্ছে, যেখানে ডেফিনাইট অর্থাৎ কি না একটা লিমিটের মধ্যে আমরা তাকে তার মানটা কত হচ্ছে সেটা বের করছি। সুতরাং এই তিনটে চ্যাপ্টার যখন তারা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে, দেখা যাবে যে ওইগুলো আবার ওখানে রিভিশন করতে পারছে। আর এই ইন্টিগ্রেশনে স্টুডেন্টদেরকে বারবার যেটা আমি মানে নজরে রাখতে বলবো সেটা হচ্ছে, যখন ইনডেফিনাইট ইন্টিগ্রেশন থাকবে তখন অবশ্যই লাস্টে ইন্টিগ্রেশন করার পর যে প্লাস সি কথাটা লিখতে হয়, অর্থাৎ কোনো একটা কনস্ট্যান্ট আছে ওই প্লাস সি লিখতেই অবশ্যই হবে, কারণ এমনিতে আমাদের ইনস্ট্রাকশানে ওটা বলাই থাকে যদি কেউ প্লাস সি না লেখে তাহলে তাকে 1 মার্কস কাটা হবে। অর্থাৎ 3 মার্কসের মধ্যে ওই সামান্য একটা প্লাস আমি সি লিখিনি, তার জন্য আমাকে 1 মার্কস কেটে দেবে। সুতরাং এই 1 মার্কসটা যেন না কাটতে পারে সেই ব্যাপারে আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এবং ওই প্লাস সি লেখার পর জাস্ট ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে যে সি ইকুয়ালস টু আই ডট সি। আই ডট সি মানে হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আর ওই আই ডট সি লিখলাম মানে আমি বাংলা ভার্সানে পরীক্ষা দিচ্ছি বা ইংলিশ ভার্সানে পরীক্ষা দিচ্ছি, এটা কিন্তু কোনো ম্যাটার করে না গণিতের ক্ষেত্রে বা সায়েন্সের ক্ষেত্রে, কারণ আমরা এখানে বাংলা এবং ইংরাজি দুটোকেই লিখতে পারি। আর একটা কথা লিখতে বলবো সেটা হচ্ছে যে কার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশনটা করছি, অর্থাৎ এক্সের সাপেক্ষে করছি না ওয়াই সাপেক্ষে করছি। সাধারণত এমনি ডিএক্স আছে মানে এক্সের সাপেক্ষেই করছি, তবুও ওখানে আমাদের লিখে দেওয়াটা উচিত যে এক্সের সাপেক্ষে সমাকলন করে পাই বা ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু এক্স, জাস্ট এইটুকু একটা লেখা উচিত। আর যখন ডেফিনাইট ইন্টিগ্রেশন আমরা অঙ্ক করব তখন আর সি থাকবে না, কারণ যখন আমরা একটা লিমিটের মধ্যে যখন তার মানটা বার করতে চাইছি তাহলে তখন আর সি থাকছে না। তাহলে সেক্ষেত্রে যদি কেউ আবার ডেফিনাইট ইন্টিগ্রালে সি লিখে ফেলে, যখন মান বসাবে তখন একবার প্লাস সি করতে হবে এবং মাইনাস সি করতে হবে, ওই সিটাকে কাটতে হবে। যদি কেউ না কেটে দেয় না, সিটা রেখে দেয়, তাহলে তার আবার একটা মার্কস 1 মার্কস তখন কাটা যাবে। তাহলে এটা আমাকে খেয়াল রাখতে হবে যে যখন আমি ডেফিনাইট ইন্টিগ্রেশনের অঙ্ক করব তখন যেন সি না থাকে, এবং যখন ইনডিফিনাইট ইন্টিগ্রালে অঙ্ক করছি তখন যেন সিটা থাকে। এই ব্যাপারটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তুমি স্যার, এবং এলপি প্রবলেম সলভিং এর না, ক্ষেত্রে এখানে আরও কিছু পার্ট রয়েছে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা এখনো বলা হলো না। হ্যাঁ, এবার অ্যাপ্লিকেশনের যে পার্টটা আছে, এই অ্যাপ্লিকেশন পার্টে আমাদের 2 রকম থাকবে। একটা হচ্ছে যে অবকল সমীকরণ, আর একটা আছে যে ক্ষেত্রফল নির্ণয় করা, সমাকলনের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা। তো এই অবকল সমীকরণ যে পার্টটা আছে
এই পার্টে আমরা মানে প্রথম যে ফেজটা পাবো সেখানে পাবো যে কতগুলো অবকল সমীকরণ দেওয়া আছে, সেই অবকল সমীকরণগুলোকে সমাধান করে এক্সের মানটা বের করতে হবে। তো এখানে আমরা যখন সমাধানটা করব, সেই সমাধান করার সময় একটা হচ্ছে যে ওই যে ভেরিয়েবলগুলো থাকে এক্স ওয়াই দুটোই থাকতে পারে, তো সেই ভেরিয়েবলগুলোকে সেপারেট করতে হবে। সেপারেটে কীভাবে করব না, এই যদি ওয়াই এবং এক্স দুটো থাকে তাহলে ডিওয়াই এর সঙ্গে ওয়াইকে রাখবো আর ডিএক্সের সঙ্গে এক্সকে রাখবো, না তাদেরকে আবার ইন্টিগ্রেশনটা করব, ইন্টিগ্রেশন করার পরে তবে তার মানে সমাধানটাকে পাবো। তো এই সেপারেশন অফ ভেরিয়েবলটাকে আমার ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। কিছু কিছু অঙ্ক থাকবে যেগুলো পরীক্ষাতে পড়েও, যে কোনো একটা বিশেষ কোনো কিছু দিয়ে ভাগ করতে হচ্ছে। হয়তো দেখা গেল যদি আমি মানে ডি অফ ইউ বাই ভি যদি আকারে পেতে চাই, তাহলে ওই যে বাই ভি স্কোয়ার আসবে, তাহলে সেক্ষেত্রে যদি আমি একটা ওই ভি স্কোয়ার দিয়ে ভাগ করতে পারি তাহলে ডাইরেক্ট ফর্মুলাটা পেয়ে যাব। তাহলে এরকম কিছু অঙ্ক থাকবে। আর একটা প্রায় অনেক বছরই আসে বলা যায়, সেটা হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন। তাহলে ওই হোমোজেনিয়াস ইকুয়েশন যখন থাকবে তখন ডিওয়াই ডিএক্স সমান আমরা লিখে নেবো কত হচ্ছে, একই অর্ডারে থাকলে তখন আমরা বলা হয় এটাকে হোমোজেনিয়াস বলি। তা তখন ওয়াই সমান ভি এক্স এটাকে রিপ্লেস করে ওখানে আমাদেরকে অন্য একটা ভেরিয়েবল আকারে পরিবর্তন করতে হয়। এবং এই ধরি ওয়াই সমান ভি এক্স, তারপর ডেরিভেটিভ করে যেটা পেলাম শুধু এইটুকুর জন্য কিন্তু একটা পার মার্কস আছে, 1 নাম্বার পাবো। তারপরে এটাকে আবার মানগুলো বসবে যখন, তখন তার জন্য আবার 1 মার্কস পাবো। তারপরে যখন পুরো সমাধানটা হবে তারপরে আরও 1 মার্কস পাবো। লাস্টে উত্তরের জন্য টোটাল 4 মার্কস এখান থেকে পাওয়া যাবে। তো এইটা খানিক ভালো করে খেয়াল করে দেখতে হবে যে হোমোজেনিয়াস ইকুয়েশন রয়েছে কিনা। অনেক সময় দেখা যাবে কি দেখতে হয়তো মনে হচ্ছে যে হোমোজেনিয়াস হতে পারে, আমি যখন মানটা যখন ওখানে বসিয়ে দেখাবো দেখতে যাব তখন দেখছি হোমোজেনিয়াস হচ্ছে না, তাহলে তখন আমাদের এটা ভুল প্রসেস হয়ে গেল। তাহলে তখন আলাদা করে আবার আমাকে অঙ্কটাকে কেটে করতে হবে, ভেরিয়েবল বা সেপারেশন করতে হবে। আর একটা হচ্ছে যে যে ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে যেটা থাকে, অর্থাৎ আমরা বলবো রৈখিক অবকল সমীকরণ যেটা বলি, তো সেখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাতে যে কার উপরে ইন্টিগ্রেশনটা হচ্ছে, এক্সের সাপেক্ষে না ওয়াইয়ের সাপেক্ষে, অর্থাৎ আমি ডি অফ ওয়াই বলবো না ডি অফ এক্স বলবো, ইন্টিগ্রেশন যখন আমি করছি এটা আমাদের ভালো করে খেয়াল করে দেখতে হয় যে কার সাপেক্ষে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে। এবং এখান থেকেও একটা অঙ্ক পরীক্ষায় থাকে। এবার যেহেতু দুটো পরীক্ষায় পড়বে, একটা করতে হবে, তাহলে আমি বলবো বেশি করে তাদেরকে দেখতে হোমোজেনিয়াস ইকুয়েশন এবং এই রৈখিক অবকল যে সমীকরণ, এই দুটো যদি ভালো করে দেখে আশা করা যায় যে এই দুটোর মধ্যে একটা ধরনের প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই আসবে। আর বাকি যে ভেরিয়েবল সেপারেশন আছে বা আরও যেগুলো আছে সেগুলো থেকে হয়তো একটা আসতে পারে। আর এর সঙ্গে অল্টারনেট হিসেবে যেটা থাকবে যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, যেগুলো আমরা জানা ক্ষেত্র ক্লাস 11-এ পড়ে এসেছি। অর্থাৎ কেমন না, হয়তো দেখা গেল যে দুটো সরলরেখা আর এক্স মানে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের সমান্তরাল নিয়ে যে বাউন্ড, এটাকে মানে বাউন্ড কার্ভ বলা হয়, মানে বাউন্ড যে কোনো একটা অংশ, কার্ভ না হলেও হতে পারে। তাহলে ওই বাউন্ড যেটা হলো তার ক্ষেত্রফলটা, মানে সেটা চতুর্ভুজ হতে পারে বা আয়তক্ষেত্র হতে পারে বা ত্রিভুজ হতে পারে বা ট্রাপিজিয়াম এরকম ধরনের হতে পারে যখন আমরা সরলরেখা দিয়ে বলবো। আর এছাড়া কি হতে পারে, বৃত্ত হতে পারে। তাহলে তখন ওই বৃত্তের যে সমীকরণ যেটা ক্লাস 11 আমরা পড়েছিলাম, সেই সমীকরণটা ভালো করে খানিক দেখে নিতে হবে যে বৃত্তের সমীকরণটা কেমন থাকলে তার কেমন মানে আকারে আসে, ছবিটা কেমন হবে। মানে মেনলি এখানে কিন্তু ছবি আঁকতেই হবে, ছবি যদি ঠিক হয় তাহলে 1 নাম্বার পাবো। তারপরে তার ইন্টিগ্রেশনগুলো করবো, বাকিগুলো যে নাম্বার সেইভাবে পার্ট নাম্বারগুলো আছে। তো এখানে জানা যে কার্ভগুলো আছে সেই জানা কার্ভগুলো যেগুলো আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি, অর্থাৎ সরলরেখা থাকবে, বৃত্ত থাকবে, অধিবৃত্ত থাকবে, উপবৃত্ত থাকবে আর পরাবৃত্ত থাকবে। তো এখানে যেগুলো মেনলি বেশি ইম্পর্ট্যান্ট অঙ্ক পরীক্ষাতে অনেকবার পড়েছে, যেমন ওই সরলরেখা দিয়ে বললাম যে একটা বাউন্ডারি অংশ, এরকম পরীক্ষায় পড়ে। অথবা একটা বৃত্ত আছে, হয়তো বৃত্তটাকে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বলেছে, তাহলে সেটা যেহেতু কেন্দ্র হবে মূল বিন্দুতে, সেই বৃত্ত আমাকে আঁকতে হবে, তার ক্ষেত্রফল বার করতে বলছে। এবার ক্ষেত্রফলটা বিভিন্ন রকমভাবে বলতে পারে, একটা হচ্ছে যে প্রথম পাদে অবস্থিত ক্ষেত্রফল বলতে পারে, অথবা পুরো বৃত্তটার ক্ষেত্রফল বলতে পারে। তা সেটা আমরা খেয়াল রাখবো, ছবিটা আমাকে অবশ্যই আঁকতে হবে। ছবিটা আপনি পেনেও আঁকতে পারি, অসুবিধা কিছু নেই, কিন্তু ছবিটা আঁকতে হবে স্কেল দিয়ে, মানে মোটামুটি যেন ছবিটা বোঝা যায় যে এটা মানে বলতে চাইছি সেটা। আর ওখানে কিছু লিখে দিতে হচ্ছে যে কোনটা কি, এগুলো লিখে দিতে হচ্ছে। আর দুটো অধিবৃত্ত যখন একটা হয়তো বললো যে ওয়াই স্কোয়ার সমান 4ax আর একটা বললো এক্স স্কোয়ার সমান 4ay,
তাহলে এই যে দুটো অধিবৃত্ত যে অঞ্চলটা একসঙ্গে থাকছে অর্থাৎ চোখের মতো একটা অংশ হবে, এইটার ক্ষেত্রফল বার করতে বলবে। তা তখন আমরা যখন ওই ক্ষেত্রফলটা বের করব তখন কাকে ভ্যারি করছি, এক্সকে ভ্যারি করছি না ওয়াইকে ভ্যারি করছি, সেটা খুব ভাইটাল একটা কাজ। এক্সকে ভ্যারি করলে তখন এক্সের মানটা আমরা কিন্তু এখানে মানে লোয়ার লিমিট এবং আপার লিমিট দেবো এবং ডিএক্স লিখব। আর যদি ওয়াইকে ভ্যারি করি মানে এটার সূত্রতে কি হয়, ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স বলবো অথবা এক্স ডিওয়াই বলবো। তাহলে এই যে ওয়াই ডিএক্স বলছে, তাহলে ওই যে সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণ থেকে ওয়াই এর মানটাকে আমি ওখান থেকে বের করে নিলাম, ওই মানটা বসাচ্ছি। আর যে পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলো পাবো অর্থাৎ যেখান থেকে আমি ওই লিমিটটা করব 0 টু সামথিং বা মানে যে কোনো মান থেকে যে কোনো মান, এই জায়গাটা আমাকে দেখে নিতে হচ্ছে। ছবিটা আঁকবো, আঁকার পরে তারপরে কার রেসপেক্টে তাকে আমি মানে এটাকে ইন্ডিকেশান করতে চাইছি সেটা আমাকে ওখানে মানগুলোকে লিখে নিতে হবে, তারপরে করতে হবে। আর ডেফিনিট ইন্টিগ্রালে একটা প্রশ্ন মানে বিগত বছরগুলোকে প্রায় আসে, সেটা হচ্ছে মডুলাস দিয়ে যেগুলো থাকে। তো ওই মডুলাসগুলো আমি বলবো যে বইয়ে কয়েকটা অঙ্ক আছে, 4-5টা মতো অঙ্ক আছে ভালো অঙ্ক, এগুলোকে প্র্যাকটিস করতে বলবো। কারণ মডুলাস থাকলে তো যেহেতু বিভিন্ন রেঞ্জের মধ্যে তার প্লাস বা মাইনাস ভ্যালু থাকতে পারে, তো সেখানে ওই রেঞ্জগুলো চেঞ্জ হয়। অর্থাৎ আমরা যখন ইন্টিগ্রেশন দেবো হয়তো -1 থেকে +1 বলেছে, দেখা যাবে -1 থেকে 0 পর্যন্ত একরকম আসছে, আবার 0 থেকে 1 পর্যন্ত। তাহলে এই যে আলাদা আলাদা রেঞ্জে মানগুলো আসছে সেই রেঞ্জটা আমরা ঠিকঠাকভাবে ক্যালকুলেশন করে নিয়ে তারপরে 3টে আলাদা করে ইন্টিগ্রেশন বা 2টো ইন্টিগ্রেশনের যে হচ্ছে সেটা ঠিকঠাকভাবে করতে বলবো। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন পার্টটা মোটামুটি এইভাবেই যদি প্র্যাকটিস করা হয়। আর এই 3টে চ্যাপ্টার আমি মেন বলছি, সেটা হচ্ছে যে পরিবর্তক চ্যাপ্টারে 2টো আছে আর ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন বাই পার্টস। এই 3টে চ্যাপ্টার যদি কেউ একটু বারবার রিভিশন দেয় তাহলে পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে অর্থাৎ ডেফিনাইট ইন্টিগ্রাল হোক বা অবকল সমীকরণ এবং তার সঙ্গে ক্ষেত্রফল, সবগুলো দেখা যাবে কি প্রথম পার্টটা হয়তো একটুখানি আলাদা হলো, তারপরে যখনই তার মেন ইন্টিগ্রেশনটা করতে হচ্ছে সেই ইন্টিগ্রেশনটা অলরেডি আমি ওখানে করে এসেছি, ওটা একটা রিভিশন হচ্ছে, ওই জন্যই অ্যাপ্লিকেশন বলা হচ্ছে, রিভিশন হচ্ছে। তো এই 3টে চ্যাপ্টার স্টুডেন্ট যারা ভালো করে একটু প্র্যাকটিস করে। একদমই স্যার। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এলপি প্রবলেম সলভিং। হ্যাঁ, এই বিষয়টা যদি একটু বলেন আমাদের। এলপিপিটা আগে কী ছিল যে একটা 5 নাম্বারের কোশ্চেন আসতো এবং এই 5 নাম্বারের কোশ্চেনে 2 রকমের কোশ্চেন আসতো। সেটা হচ্ছে একটা হচ্ছে গাণিতিক আকারে বলা আছে, ওটাকে মানে ওই এলপিপিটা তৈরি করতে হবে। আর একটা কি এলপিপি আকারে দেওয়া আছে, অর্থাৎ এখানে একটা কনস্ট্যান্ট একটা ফাংশন থাকবে আর কতগুলো কনস্ট্যান্ট থাকবে না, তার সাহায্যে আমাদেরকে সমাধান অঞ্চলটা বের করতে হয়। আর এর ম্যাক্সিমাম বা মিনিমাম যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটাকে আমাদেরকে বের করতে হয়। এখানেও ছবিটা মাস্ট ছবি করতে হয়। তো যেহেতু এই বছরে 5 নাম্বারই দেওয়া আছে, 5 মার্কস করা আছে, কিন্তু এখানে কি হয়েছে একটা 3 নাম্বারের প্রশ্ন আসছে আর একটা 2 নাম্বারের প্রশ্ন আসছে। তো এই 3 নাম্বারে যে প্রশ্নটা আসছে সেই 3 নাম্বারের প্রশ্নটাতে ওরকম ফরমেশন থাকবে, অর্থাৎ একটা কোনো একটা ফার্ম আছে হয়তো, সেখানে বলেছে এতজন লোক বা যে কোনো হয়তো কিছু কাজ করছে, এখানে এই প্রোডাক্টগুলো উৎপন্ন হচ্ছে, এইগুলো উৎপন্ন করতে এক একটার জন্য মিনিমাম এত টাকা খরচ হচ্ছে, দিয়ে তারপরে যদি এর উৎপাদন খরচকে মিনিমাম করতে হয় তাহলে প্রোগ্রাম বিধিটি কি তৈরি হবে, তাহলে তার জন্য আমাকে একটা ফরমেশনের যে আকারটা আছে সেটা তৈরি করতে হচ্ছে। এবার এখানে খেয়াল করতে হবে প্রথমে আমাদেরকে ভাষাটা লিখতে হয়, তো দেখতে হবে আমি কোন কোন ভেরিয়েবল ধরছি তাকে প্রথমে আমাকে ডিফাইন করে নিতে হচ্ছে, এগুলো আমি ভেরিয়েবল করছি। তারপরে এটাকে চরম করতে হচ্ছে না অবম করতে হচ্ছে। যেমন প্রফিট সবসময় সবাই কী চায়, ম্যাক্সিমাম করতে চায়, তাহলে প্রফিটের কোনো কিছু থাকলে ওটা ম্যাক্সিমাইজ হবে। আবার উৎপাদন ব্যয় যেটা হবে সেটা সবাই চায় কি একটু কম করতে চাই, কারণ আমি যদি আমার প্রোডাকশান কস্টটাই যদি বেশি পড়ে তাহলে আমি তো যখন বাজারে বিক্রি করতে যাব তাহলে তখন তো তার দাম বেশি থাকলে তো পাবলিক বেশি কিনতে পারবে না, তাহলে আমি চাইবো কি না মিনিমাম। যেমন কি না কোনো একটা ভিটামিন কোনো কিছু তৈরি করা হয়েছে, যেমন বাজারে যেগুলো কমপ্ল্যান হরলিক্স এগুলো বিক্রি হচ্ছে, তাহলে তার খাদ্যগুণের ব্যাপার আছে। তাহলে আমাকে একটা বাচ্চা ছেলে বা প্রাপ্তবয়স্ক যাদেরই হোক মিনিমাম যে পরিমাণ কার্বোহাইড্রেট ফ্যাট বা প্রোটিনগুলো দরকার সেটা আমাকে দিতেই হবে। তাহলে সেটাকে আমাকে দিতেই হচ্ছে মানে কি এর থেকে বেশি দিতে পারি কিন্তু এর থেকে কম দিতে পারবো না, কারণ আমাকে দৈনন্দিন যে খাদ্য গুণ আমাকে নিতে হবে সেটা দিতে হচ্ছে। এবং তারপরে এইগুলো দেওয়ার পর আমি লাভটা বেশি করতে চাইছি।
একটা মিনিমাম হচ্ছে, একটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে ওইখানটাতে ওই কনস্ট্যান্টগুলোকে তখন লেখার সময় আমাকে খেয়াল করতে হবে যে এটা কি বলছে, যে মিনিমাম বলছে না ম্যাক্সিমাম বলছে। সর্বাধিক যখন থাকবে তখন গ্রেটার দেন লিখলে চলবে না, তখন তো লেস দেন ইকুয়ালস টু লিখতে হবে। আর সর্বনিম্ন বললে তখন আমাকে গ্রেটার দেন ইকুয়ালস টু লিখতে হবে। তাহলে এইগুলো একটু ভালো করে খেয়াল করতে হবে। আর একটা কি, যে যে ভেরিয়েবলগুলো আমরা ধরছি, যেহেতু বাস্তব সমস্যার সমাধান, তো এগুলোকে বলা হয় বাস্তব সমস্যার সমাধান। তো বাস্তব সমস্যার ক্ষেত্রে কখনো তার নেগেটিভ ভ্যালু পেতে পারি না, কারণ একটা কোম্পানি যখন তার প্রোডাকশান করছে, মাইনাস প্রোডাকশান তো কখনো করতে পারবে না। তাহলে অ্যাটলিস্ট কী হবে, জিরো হতে পারে, প্রোডাকশান বন্ধ হয়ে গেল, জিরো হতে পারে, কিন্তু মাইনাস প্রোডাকশান হবে না। সেই জন্য লাস্টে ওই কনস্ট্যান্টের সময় একটা কন্ডিশন লিখতে হয়। আমি যদি x1 y1 বলি, তাহলে তখন আমাকে লিখতে হবে যে x1 y1 গ্রেটার দেন ইকুয়ালস টু 0। বা যদি xy দিয়ে বলি, তাহলে বলবো যে xy গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এটা অবশ্যই লিখতে হবে, কারণ যেহেতু বাস্তব সমস্যা আমরা সমাধান করতে যাচ্ছি, তাহলে বাস্তব সমাধান ক্ষেত্রে কখনোই নেগেটিভ কোনো ভ্যালু পাবো না। এবং সেটা কি হবে, যখন আমরা ছবি দিয়ে কোনো এলপিপিকে আমি সমাধান করতে চাইছি, তার চরম বা অবম মান বের করতে চাইছি, তাহলে তখন যে ছবিটা থাকবে সেই ছবিতে শুধু ফার্স্ট কোয়াড্র্যান্টের মধ্যে যেগুলো আছে সেগুলোকেই ধরবো, কারণ যেহেতু ফার্স্ট কোয়াড্র্যান্টটাই হচ্ছে পজিটিভ, আর বাকি অন্য যে 3টে কোয়াড্র্যান্ট আছে সেখানে কেউ না কেউ নেগেটিভ হয়ে বসে আছে। সেকেন্ড কোয়াড্র্যান্টে এক্স নেগেটিভ হবে, থার্ড কোয়াড্র্যান্টে এক্স ওয়াই দুটোই নেগেটিভ হবে, আবার ফোর্থ কোয়াড্র্যান্টে ওয়াইটা নেগেটিভ হবে। সেই জন্য আমরা যখন ছবিটা আঁকবো, ফার্স্ট কোয়াড্র্যান্টের মধ্যে যে বিন্দুগুলো রয়েছে, এবার এখানে যে 2 নম্বরের প্রশ্নগুলো আসবে, আশা করা যায় যে এই ধরনের কোশ্চেনগুলো আসবে, যে কোনো একটা ফিজিবল রিজিয়ন আমাকে দেখাতে বলছে বা প্রান্তিক বিন্দু দেখাতে বলছে। এই প্রান্তিক বিন্দুগুলো কী জিনিস না, ওই যে আমি যে ছবিটা আঁকবো সেই ছবিটার মধ্যে যে বাউন্ডারিটা তৈরি হচ্ছে, যেখানে যেখানে পয়েন্ট অফ ইন্টারসেকশনগুলো হচ্ছে, অর্থাৎ একটা যে বাউন্ড হলো সেই বাউন্ডের মধ্যে কোথায় কোথায় ছেদগুলো রয়েছে, সেই ছেদগুলোই হচ্ছে প্রান্তিক বিন্দু। তো এই প্রান্তিক বিন্দুগুলো বা এটা ফিজিবল হবে কি হবে না, এই ধরনের কন্ডিশন দিয়ে মানে হয়তো আমাকে দেখাতে হবে যেগুলো হবে, প্রমাণ করতে বলছে এটা হবে, তাহলে তখন আমি সে দেখাবো এটা হচ্ছে বা হচ্ছে না বলছে, তখন আমি প্রমাণ করে দেখাবো। ছোটো কোশ্চেন 2 নম্বরের এই ধরনের আসতে পারে। বা হয়তো ফরমেশনের কোনো অঙ্ক ছোট দিতে পারে, যেখানে হয়তো একটা কনস্ট্যান্ট মানে বাধা গোষ্ঠী যেগুলো বলা হয়, সেই বাধা কনস্ট্যান্ট একটা বা দুটো থাকছে, বড় থাকছে না। এই ধরনের কোশ্চেনগুলো এবারে পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। একদমই স্যার। এবং 40 নম্বরের এই ফোর্থ সেমিস্টার, হ্যাঁ, সেক্ষেত্রে প্রশ্ন নির্বাচন করা মানে একটা ছাত্র যখন পরীক্ষার হলে যাচ্ছে, আমরা যতবারই পরীক্ষার হলে যাই না কেন, পরীক্ষা দিই না কেন, যত পরীক্ষাই দিই না কেন, যখনই কোনো পরীক্ষার কথা হয়, পরীক্ষার টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে এবং হলে গেলে সবারই একটা ভয় থাকে, সে যতই অভ্যাস করে যাক না কেন। তো সেক্ষেত্রে প্রশ্ন নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ এই 40 নম্বরের ক্ষেত্রে? প্রশ্ন নির্বাচন তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পার্ট। বিশেষ করে বলবো কি, প্রথমে কোশ্চেনটা যা দেখলাম, দেখার পরেই আমরা যখন অ্যান্সার করতে যাব, ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে যেগুলো আমি সবথেকে বেশি কমফোর্ট ফিল করি সেগুলো প্রথমে আমি সেইগুলোকে অ্যাটেম্প করব। যেমন ভেক্টরটা আমি আগেই বললাম যে ভেক্টর থেকে 95% স্টুডেন্ট ফুল নাম্বার পাবে, আর হয়তো 5% যারা একটু ভুলভাল করবে তারা হয়তো ফুল নাম্বার না পেতে পারে। তো সেক্ষেত্রে আমরা যখন প্রশ্নটা যখন আমি দেখব, দেখার পর আমি যখন ফার্স্ট যে অ্যাটেম্পটা করব, মানে যেহেতু প্রথম শুরুটা যদি আমার খারাপ হয়ে যায়, আমি কিন্তু প্রথমেই একটু ঘাবড়ে যাব যে প্রথম অঙ্কটা ভুলে গেল, তাহলে আজকে আমার মানে আমার দিনটা আমার নয়, যে বলো না দিনটা আমার নয়, তাহলে হয়তো আজকের দিনটা আমার নয়, এরকম মনে হতে পারে। সেই জন্য প্রথমেই যদি আমার মনে হয় যে ভেক্টর যারা করবে তারাও আশা করি এটাই হয়তো করবে, যে ভেক্টরের প্রশ্নটা তারা ফার্স্ট অ্যাটেম্প করলো, ওখানে যে 5 নাম্বারটা করে নিল, তারপরে 3Dটা করতে পারবে। এবং যেহেতু 3Dতে এবারে যে সিলেবাসটা অনেকটা কমে গিয়েছে, ওই যে 4টে চ্যাপ্টার বললাম, এবং তার সঙ্গে যদি ধরা হয় এটা দিক কোসাইন, তাহলে 5টা চ্যাপ্টার হচ্ছে, এবং এটা খুব কম সময়ের মধ্যে ওরা মানে কভার করতে পারছে। তাহলে এখান থেকে এবং নাম্বারটাও বেশি, 10 নাম্বার, মানে যেহেতু পরীক্ষায় আসছে 10 নাম্বার করতে পারছে, এবং এগুলো একদমই মানে কমনই পাবে, বইয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই আসবে, হয়তো মানে খানিক ডিফারেন্স হতেই পারে, তার জন্য তো কোনো প্রবলেম হবে না। অঙ্কের টাইপ যদি আমার জানা থাকে যে এই অঙ্কটা এইভাবে মানে সলভ করতে হচ্ছে, সমাধান করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে ফার্স্ট তাদেরকে বলবো যে ভেক্টর করো, তারপর 3D করো, তারপর চলে যাবে এলপিপিতে, লাস্টে ইন্টিগ্রেশন তোমরা শুরু করো। কেন না, ইন্টিগ্রেশনে প্রচুর প্র্যাকটিস করা হয়েছে, কিন্তু পরীক্ষার হলে দেখা গেল যে সেই সময়ে ওই ইন্টিগ্রেশনটা যেটা আমি ফার্স্ট করলাম সেটা হয়তো আমার হচ্ছে না। এটা হতেই পারে, যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রেই হতে পারে।
তো সেক্ষেত্রে তখন ওই ইন্ডিকেশনটা যদি প্রথম দিকে করতে যায়, বাই চান্স যদি তার ওই প্রথমটা ইন্ডিকেশনটা ভুল হয়ে যায়, তাহলে তখন তার যে কনফিডেন্স লেভেল না, সেই লেভেলটা অনেকটা নিচে নেমে যাবে, যে হচ্ছে না। তখন হয়তো পাশে কাউকে হয়তো জিজ্ঞেস করতে যাবে তুই কী করলি, ও বললো আমার তো হয়ে গিয়েছে, আরও চাপে পড়ে যাবে। তাহলে এই 3টে পার্ট সে করে নিল, অর্থাৎ প্রথমে 5 নাম্বার হলো, তারপর 10 নাম্বার হলো, 15 নাম্বার হলো, তারপরে যে এখানে এলপিপিতে 5 নাম্বার 20 নাম্বার হয়ে গেল, তাহলে আর বাকি 20 নাম্বার পড়ে রয়েছে। তাহলে এবার আমি 20 নাম্বারের জন্য আমি ইন্ডিকেশানে শুরু করি। এবার যখন দেখবো যে এই ইন্ডিকেশানগুলোর মধ্যে যে ইন্ডিকেশানগুলো আমি আগে করেছি এবং খুব সহজ রয়েছে, সেইগুলো আগে করবো আমি। মানে এখানে কিন্তু আমাদের কাছে এরকম কোনো বাউন্ডেশন নেই যে প্রথম কোশ্চেনটাই প্রথমে করতে হবে, এরকম কোনো বাউন্ডেশন নেই। যে যেখানে খুশি প্রশ্নের উত্তর করতে পারে করবে। সেই জন্য ইন্ডিকেশান পার্টটাকে লাস্টে যখন দেখলাম না আমার কাছে টাইমও প্রচুর আছে, কারণ এইগুলো করতে খুব বেশি টাইম লাগবে না, আর 2 ঘন্টা টাইমটা অনেকটাই এনাফ টাইম বলা যায়, অসুবিধা হবার কথা নয়। টাইমটা এনাফ থাকবে, ধীরে সুস্থে ইন্টিগ্রেশনগুলোকে করতে পারবে, এবং তখন ইন্টিগ্রেশনগুলো আস্তে আস্তে সবই হয়ে যাবে। ঠিক আছে। আর এবারে পরীক্ষাতে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে খাতার ব্যাপারটা। বিগত যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে কি ছিল, খাতা তো প্রথমে তো প্রিপ্রিন্টেড একটা পেজ দেওয়া থাকে, সেখানে নাম, রোল নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে কোন সাবজেক্ট আছে এগুলো লিখতে হয়, ফিল আপ করতে হয়, তারপরে নিজের সই থাকে না, এমনি ওটা থাকে। তো তারপরে ওই পাতাটা উল্টে ওখানে অনেক ইনস্ট্রাকশান লেখা থাকে যে এগুলো করতে হবে না, এগুলো করতে হয়, এগুলো লেখা থাকে, তারপরে থাকে। তো এবারে ওরকম প্রিপ্রিন্টেড থাকবে, কিন্তু এখানে পাতার সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে, কারণ যেহেতু 40 নাম্বারের কোশ্চেন, তো 40 নাম্বারের কোশ্চেনের জন্য নির্দিষ্ট কতগুলো পাতা দিয়ে, মানে আরোখানি ছোট হবে, এটা প্রথম যে পাতাটা দেওয়া হবে ছোট হবে। এবং এখানে আরেকটাও কথা বলা হয়েছে যে এক্সট্রা কোনো লুজ শিট দেওয়া হবে না। যেহেতু অঙ্কতে আমাদের কিন্তু ভুল হতে পারে, আমরা কাটতে পারি, সুতরাং অঙ্কের ক্ষেত্রে আমি স্টুডেন্টদেরকে বারবার একটা কথা বলবো, হয়তো স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে শুনেছে হয়তো, আর যারা শোনেনি তাদের জন্য কথাটা বলছি। সেটা হচ্ছে যে যদি কারোর হাতের লেখা একটু বেশি মোটা হয়, আমরা চেষ্টা করব পরীক্ষা হওয়ার অন্তত লেখাগুলো যেন খুব মোটা না করি, কারণ যেহেতু বলা হয়েছে যে নতুন এক্সট্রা পেজ দেওয়া হবে না, এখন যদি সত্যিই না দেওয়া হয়, আর দেখা গেল যে আমি যখন অঙ্কগুলো করছি, অঙ্কগুলো করতে করতে আমার পাতা শেষ হয়ে গেল কিন্তু আমার অঙ্ক শেষ হয়নি, তাহলে তখন কি করার আছে? আমরা হয়তো পরবর্তীকালে আর কিছুদিন পর সমস্ত কিছু যখন মিটিংগুলো হবে তখন জানতে পারবো, তখন স্টুডেন্টদেরকে বলতে পারবো, কিন্তু এই মুহূর্তে যেহেতু আমাদের কাছেও সেই ইনফরমেশনটা নেই যে এক্সট্রা লুজ সিট দেওয়া হবে না, যদি সেরকম ধরনের কোনো কিছু মানে আর কোনো আপডেট না থাকে যে না লুজ সিট দেওয়া হবে না, তাহলে বলবো কি অন্তত তোমরা যাদের হাতের লেখা মোটা, যাদের হাতের লেখা ছোটো তাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়, তাদের ক্ষেত্রে অনেক পাতা ফাঁকা থাকবে। আর যাদের হাতের লেখাগুলো একটু মোটা মোটা বড় বড় করে লেখে, তাদেরকে বলবো তোমরা যেহেতু এখনও প্রায় 1.5 মাস মতো টাইম আছে, একটু বাড়িতে যখন অঙ্কগুলো করবে তখন একটু শর্ট ফর্মে করবে, যাতে কি মানে জায়গাটা যেন কম লাগে। বাই চান্স যদি কোনো একটা জায়গাতে আমাদের ভুল হয়ে যায়, কাটার পরে যেন আমি পরবর্তীকালে ওই অঙ্কটা আবার করার জন্য স্পেসটা পাই। তো যেটা মনে হয় হয়তো সংসদ এই নিয়ে ভাববে যে যদি কোনো স্টুডেন্টের পাতাতে না কোলায়, তাহলে সেক্ষেত্রে কি তাকে কোনো মতেই দেওয়া যাবে না, সেরকম হতে পারে না আশা করি। সংসদ নিশ্চয়ই এই নিয়ে ভাবছে, আর যদি এক্সট্রা পাতা পায় তাহলে সেক্ষেত্রে আর প্রবলেম থাকবে না, তাহলে তার আপডেটটা আমরা আগামী দিনে পেয়ে যাব, স্টুডেন্টরাও জানতে পারবে। একদমই স্যার। এবং আরেকটা বিষয়, 3টে সেমিস্টার হয়ে গেছে ইতিমধ্যেই, হ্যাঁ। তো অনেক ছাত্রছাত্রীর হয়তো সেভাবে পরীক্ষাগুলো ভালো হয়নি। এবার এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে যে নাম্বারটা পেয়েছে ওটা উচ্চ মাধ্যমিকের সঙ্গে যুক্ত হবে না, শুধুমাত্র থার্ড সেমিস্টারে যে নাম্বারটা সেটাই উচ্চ মাধ্যমিকের পরে যে সেমিস্টারটা হবে দুটো যোগ হবে। সুতরাং ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের নাম্বার যদি কেউ খারাপ পেয়ে থাকে তাহলে তার অতটা ভেঙে পড়ার কোনো কারণ নেই। যদি থার্ড সেমিস্টারের নাম্বার একটুখানি কম হয়ে থাকে, মানে আমার যেমন জানা আমাদের সিউড়ি শহরের বা সিউড়ির কাছাকাছি যে বিভিন্ন স্কুলগুলো আছে, এই এলাকায় ফিজিক্স এবং ম্যাথ এই দুটো সাবজেক্টে নাম্বারটা একটুখানি কম উঠেছে। তো এই জন্য স্টুডেন্টরা একটু হয়তো চিন্তায় আছে, কিন্তু আমরা ফিজিক্সের টিচারের সঙ্গে কথা বলে দেখেছি এবং আমরা ম্যাথের টিচাররাও নিজেরা সব আলোচনা করে দেখেছি যে না, ওদের এই যে ভয়টা আছে, আগামী যে পরীক্ষাটা আছে না সেই পরীক্ষাতে তারা এটা মেকআপ করতে পারবে, কারণ যেহেতু ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো খুব স্কোরিং চ্যাপ্টার, নাম্বার ভালো ওঠে, প্লাস ম্যাথের তো আমি আজকে আলোচনা করছি,
যে ইন্টিগ্রেশন পার্টটা যদি একটু ভালো করে প্রিপারেশান নিতে পারে, তাহলে এখানে 40 তো অনেকেই পাবে, 38-37 এরকম ধরনের স্কোর কিন্তু তারা করতে পারবে। সুতরাং এমন নয় যে আগের পরীক্ষায় কম পেয়েছে মানে তাদের সমস্ত কিছু নষ্ট হয়ে গেল, ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, এরকম কোনো ভাবার কোনো কারণ নেই। কারণ যেহেতু এখনও 40 নাম্বার প্লাস 20 নাম্বার যে প্রজেক্টের ব্যাপার আছে, অর্থাৎ 60 নাম্বার বলা যায়, তাহলে যদি কেউ স্টুডেন্ট আগের পরীক্ষায় আমি ধরে নিচ্ছি যে 22 বা 25 পেয়েছে, তাহলে এই পরীক্ষায় সে যদি 40 না পেয়ে 38ও পায়, তাহলে 25 প্লাস 38 হলো, তার সঙ্গে সঙ্গে যোগ হচ্ছে 20 নাম্বার তার প্রজেক্টে। সুতরাং একটা ভালো নাম্বার সে পাচ্ছে। সুতরাং তাদেরকে এই টেনশনটা এখনই এই মুহূর্তে করার কোনো দরকারই নেই। আশা করাই যায় যে আগামী যে পরীক্ষাটা 4th সেমিস্টারে হবে, এখানে ফিজিক্স আর ম্যাথের যে ল্যাকটা ছিল, যে দুর্বলতাটা ছিল, তারা যে নাম্বারটা কম পেয়েছে সেটা মেকআপ হয়ে যাবে। এবং এই জন্যেই আমি আরও বিশেষ করে বলছি যে যেহেতু আমাদের অঙ্কের ক্ষেত্রে ইন্টিগ্রেশন পার্টটা একটু বেশি এখানে মার্কসটাও থাকছে, সেই জন্য এই ইন্টিগ্রেশন পার্টটা একটু ভালো করে দেখতে বলবো, তাহলেই তাদের মার্কসটা খুব ভালো একটা জায়গায় আসবে। একদমই স্যার। এবং যদি আপনার কোনো বার্তা থাকে যারা 2026-এ 4th সেমিস্টারে বসছে তাদের জন্য, আমরা একদম অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি, আপনি যদি একটু বলেন ছাত্রছাত্রীদের। হ্যাঁ, 2026 সালে যারা উচ্চ মাধ্যমিকে 4th সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য আমি একটাই কথা বলবো যে তোমরা পরীক্ষার হলে যখন যাবে, হয়তো কোশ্চেন পাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তোমরা খুব টেন্সড অবস্থায় থাকবে, প্রচণ্ড টেনশন হয়তো হবে, কিন্তু আমরা আশা রাখি মানে অঙ্কের বিশেষ করে যে কোশ্চেনটা আমরা দেখে আসছি, তাতে অঙ্কের কোশ্চেনটা মানে ওই কোশ্চেনের যে প্যাটার্নগুলো হয় মোটামুটি বলা যায় যে নর্মাল থেকে মডারেটের মধ্যেই থাকে। সুতরাং অঙ্কটা নিয়ে তোমাদের এত ভয় পাবার কোনো কারণ নেই। আগামী দিনে যে পরীক্ষাটা তোমাদের হবে, আশা করছি সবার পরীক্ষাগুলো ভালোই হবে, এবং যখন কোশ্চেনটা হাতে পাবে, পাওয়ার পর যখন প্রত্যেকটা পাতা উল্টে দেখবে, তখন দেখবে তোমরা একটু আশ্বস্ত হবে যে না, এবার পরীক্ষাটা ভালোই হবে, আমরা ভালোভাবেই নাম্বার পাবো। আমাদের যে ভয় ভীতি ছিল সেই ভয় ভীতিটা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। আর ওই ছোটো ছোটো যে টিপসগুলো আমি বললাম বা দিলাম, সেগুলো একটু ভালো করে খেয়াল করবে। যেমন ভেক্টরের ক্ষেত্রে যেটা বললাম যে অবস্থান ভেক্টর এবং ভেক্টর এই দুটো কী লেখা রয়েছে। আর একটা জিনিস যেটা হয় সেটাও আমি বলে দিচ্ছি, যে যেহেতু কোশ্চেন থেকে দেখে যখন আমি খাতায় তুলছি, তাহলে সেক্ষেত্রে ওই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দিয়ে যখন থাকবে, তার যে সহগ থাকবে, প্লাস মাইনাস থাকবে, হয়তো মানটা একই লিখে ফেললাম কিন্তু চিহ্নটা প্লাস বা মাইনাসটা কোনো একটা ভুল করে ফেললাম। তা সেই জন্য আরেকবার ক্রস চেক করে নেওয়া অবশ্যই। প্রত্যেকটা অঙ্কের কথাই বলছি, শুধু যে ভেক্টর বললাম মানে ভেক্টরটা এমন নয়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও একই জিনিস হতে পারে। যে যখন আমি কোশ্চেন থেকে খাতায় তুলছি, কারণ পরীক্ষার হলে তো একটু টেম্পারমেন্ট থাকেই, সবার একটু থাকে, আর তার সঙ্গে সঙ্গে হয়তো এমন হতে পারে পিছন থেকে কেউ ডিস্টার্ব করছে, এরকম তো হতে পারে, বা হয়তো একটু কোলাহল হচ্ছে রুমের মধ্যে, তাহলে কনসেন্ট্রেশনে একটা ব্রেক হওয়ার চান্স থাকতে পারে। তোমরা নার্ভটাকে খুব ভালোভাবে মানে শক্ত করে রাখবে, এবং কোশ্চেনটা যখন খাতাতে লিখবে তখন আর একবার দেখে নেবে যে আমি ঠিক লিখেছি কিনা, তারপরে অঙ্কটা শুরু করবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক সময় দেখেছি, খাতা যখন আমরা দেখি অনেক সময় দেখেছি স্টুডেন্ট পুরো অঙ্কটা ঠিক করেছে, কিন্তু ওই গোড়ায় গলত করে ফেলেছে, সে কিন্তু চিহ্ন ভুল করে দিয়েছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না, আমরা কিন্তু 0 মার্কসই দিতে, একটা নাম্বারও বেশি দিতে পারবো না কোনো জায়গাতে, যে না এই ছেলেটা এত ভালো সুন্দর করেছে বা এই মেয়েটা এত ভালো করেছে, একে আমি এক নাম্বার দিই, আমরা কিন্তু সেটা দিতে পারবো না, কারণ যেহেতু কোশ্চেনটাই তুমি ভুল লিখে ফেলেছো। সুতরাং এইটা তোমরা একটু ভালো করে খেয়াল করে যখন লিখবে তখন সেই লেখাগুলো লিখবে। আর ওই ইন্টিগ্রেশনে যেটা বললাম যে যখন ইনডেফিনিট ইন্টিগ্রেশন থাকছে তখন অবশ্যই প্লাস সি এটা লিখবে, আর ডেফিনেট থাকলে আর সি লেখার দরকার নেই, আর যদি সি লিখে ফেলো তাহলে কিন্তু প্লাস সি এবং মাইনাস সি এই দুটো লেখার পরে কেটে দিও। ঠিক আছে, মোটামুটি এরকমভাবে তোমরা এখন প্র্যাকটিস করে যাও, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এই আশা রাখি। একদমই, সকলের পরীক্ষা অত্যন্ত ভালো হোক এবং আগামী দিনে তারা আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাক, এই আশায় থাকবে আমাদের। আজকে টার্গেট উচ্চ মাধ্যমিকের এই পর্বে আমরা পেয়েছিলাম সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশনের গণিত বিষয়ের শিক্ষক অনুপম সাহা মহাশয়কে। স্যারকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের তরফ থেকে, এবং তোমরা যারা আমাদের এই অনুষ্ঠান শুনছিলে তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আজকে টার্গেট উচ্চ মাধ্যমিকের পর্ব এতদূর পর্যন্তই। আবার ফিরবো নতুন কোনো পর্ব নিয়ে, ততক্ষণের জন্য জুড়ে থাকো গীতাঞ্জলি রেডিও 90.4 FM এর সঙ্গে, সিউড়ি শহরের প্রথম এবং একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন। নমস্কার।